তো গরুর যে ঘাস কাটা ক্লাস 4, 5, 6 এই 3 ক্লাসে আমার পুরো দায়িত্ব ছিল যে আমি গরুর ঘাস কাটতাম। মানে স্কুলে যাওয়ার আগে গরুর ঘাস কেটে দিত। প্রতিদিন যদি 15-30 টাকা বাড়া যায় তাহলে মাসে কিন্তু প্রায় 1000-এর মতো বাড়া চলে আসে। ওই টাকা দেওয়ার মতো আর কি ওই টাইমে আমাদের ফ্যামিলির অবস্থা ছিল না। যদি চাই যে আমার আম্মা একটা শপিং মলে ঢুকছে, যেইটার দিকে তাকাবে ওইটা উনি কিনুক, কোনো সমস্যা নাই। তো এই জিনিসটার এই পজিশনটা যে ক্রিয়েট করতে পারছি, তো এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে। অবভিয়াসলি আমার আব্বা আম্মা ওনারাও স্যাটিসফাইড আছেন। আসলে যার বাবা মা আছে আমি এটা মনে করি সে আসলে গরিব না। তো উনি তো বিশ্বাস করলেন না এটি আমার কবিতা। তার মনে জেদ লাগছে যে আসলে উনি বিশ্বাস করছেন আমার কবিতা। ওকে, ইয়েস, এবার কিছু একটা করব। হ্যাঁ, আমি পত্রিকা ছিঁড়া ফেলাইছি আর কাউরে দেখাইনি, পত্রিকা কাউরে দেখাই নাই। এখন আমি উপন্যাস লিখতেছি, এইগুলা গল্প টল্প লিখতাম, এখন উপন্যাস লিখছি। ফেসবুক খুলছি নতুন এই ক্লাস 9-10-এ মোবাইল একটা পাইয়া। তো ওই জায়গায় কবিতা মবিতা যা আছে সব লিখতেছি। আমার স্যারের নামে কবিতা লিখে ফেলাই। এমন হয়েছে যে আমার হেড স্যারের নামে কবিতা লিখছি, এটা ফ্রেম কইরা ওনার ঘরে রাখছে এখন, আর আমি গিফট দিছি। আচ্ছা। আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস এন্ড অডিয়েন্স, যারা এই ভিডিওটা বা পডকাস্টটা দেখছেন, আপনারা দেখছেন আজকে আমার সাথে গেস্ট কে আছে। আমাদের স্টুডেন্ট মহলের সব থেকে প্রিয় একজন ভাইয়া, রেদওয়ান ভাই আমাদের সাথে আছে। রেদওয়ান, কেমন আছো? ভাই আলহামদুলিল্লাহ। ভাই আপনি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অ্যান্ড আমাদের এই ভিডিও শুরু করার আগে আমাদের অনেক গল্প হয়েছে, অ্যান্ড আমি আসলে গল্প করতে করতে এত বেশি ফ্যান হয়ে গেছি, মানে এত মজা লাগতেছিল যে কখন যে ভিডিও শুরু করবো, দেখতে দেখতে আমাদের মানে অনেক টাইম হয়ে গেছে। তারপর বললাম ঠিক আছে এখন আমরা আমাদের ভিডিও শুরু করি। তারপরে মানে রেদওয়ানের সাথে গল্প করলে মানে লাইক আমার মনে হলো যে সারা রাত পার করে দেওয়া যাবে। সো এখন আমরা গল্পই করব। তো রেদওয়ান, এখন তো ধরো তুমি অ্যাজ এ টিচার স্টুডেন্টদেরকে সার্ভ করতেছো, বাট টিচারের বাইরেও তো রেদওয়ান একটা মানুষ। রেদওয়ান ছোট থেকে স্কুল থেকে কলেজ পর্যন্ত আসছে, ইউনিভার্সিটি পর্যন্ত আসছে। তো আমরা আজকে সেই কথাগুলোই শুনবো যে কথাগুলো আসলে স্টুডেন্টরা জানে না, বাট আমার মনে হয় যে স্টুডেন্ট একটু জানানো দরকার যে আমাদের রেদওয়ান ভাইয়া কেমন। তো রেদওয়ান, তোমার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি সিলেটে গোলাপগঞ্জে। গোলাপগঞ্জে মানে ইউনিয়ন বলতে লক্ষণাবন্ধ ইউনিয়ন, এটাই আমাদের গ্রামের বাড়ি। সিলেটে আর কি, খাঁটি সিলেটে। মানে বন্যা হয় ওইখানে নাকি? না, বন্যা আমাদের এরিয়াতে হয় না। আচ্ছা, বন্যা হয় আমাদের এরিয়া থেকে অনেক দূরে। মানে এমন বলা হয় যে বন্যায় যদি পুরো সিলেট ডুবে যায় আমার ওই এলাকা বাড়ি ডুববে না। আচ্ছা ঠিক আছে। তোমাদের জন্ম থেকে ওইখানেই থাকা? জন্ম থেকে ওই জায়গায়। আমার দাদা ওই জায়গায় ছিলেন, আমার আব্বাও আছেন। ভবিষ্যতে হয়তো আমিও থাকবো ইনশাল্লাহ। তার মানে স্কুল কলেজ তোমার সিলেটেই হয়েছে। তাহলে আমরা স্কুলেই একটু আগে চলে যাই। তাহলে স্কুল লাইফটা মানে, হ্যাঁ স্কুল লাইফটা তোমার কেমন ছিল বলে? স্কুল লাইফটা ভাইয়া হচ্ছে মনে হয় স্কুলে তো ভর্তি হতে হয় 4-5 বছর যখন। সো আমি আসলে একটু বেশি পণ্ডিত ছিলাম, ওই জন্য আমার 4 বছরে দিয়ে দিয়েছিলাম ব্রাকে। প্রথমে কিন্তু ক্লাস 1-এর আগে এই জায়গায় বলে কি নার্সারি, আমাদের এইদিকে বলতো ব্রাক। তো ব্রাকে গেছি। তো ওই টাইমে তো শর্ট প্যান্ট পরে যাওয়া লাগে, তো ওইভাবেই গেছি। আর আমার একজন আন্টি ছিল, মানে খালা, উনি তখন ক্লাস 2-তে পড়তেন, আমি ব্রাকে নার্সারিতে। তো ওনার সাথেই যেতাম আর কি। তো ওই ব্রাকে পড়তেছি। পরে ক্লাস 1-এ, তো ক্লাস 1-এ যখন যাই, আমি পড়ালেখায় ওই ছোটবেলা থেকে ভালো ছিলাম বলতে কি মানে আশেপাশে যারা ছিল তাদের থেকে ভালো ছিলাম। মানে যে কোনো জিনিস ম্যাথটা যেগুলো আমি বুঝতাম বা তাড়াতাড়ি শিখে ফেলতাম। তো ক্লাস 1-এ আমার রুল হয়েছে 2। ওকে, ক্লাস 1-এ রুল 2 হয়েছে। ওর সবাই এক্সপেক্ট করতেছিল যে আমি 1 হবো, ওই জায়গায় আমি 1 হই নাই, 2 হয়েছি। 1 যে হয়েছে ও আমার ফ্রেন্ড। তো ক্লাস 1-এ 1 যে হয়, যে ক্লাসে 1 নাম্বার দেয় ওরা ক্যাপ্টেন দিয়ে দেওয়া হয়। তো ক্যাপ্টেন তো আমি ক্লাস 2, আমার রুল 2। আমি জানি না, হয়তো আমি 1 মানে 1 নাম্বার যে রুল হওয়াটা বা ক্লাসের ফার্স্ট বয় হওয়াটা ওইটা হয়তো ডিজার্ভ করতাম, বাট হয় নাই, যে কোনো একটা কারণ ছিল। তো এই ইয়েতে কিন্তু প্রাইমারি স্কুলে কিন্তু যারা ক্যাপ্টেন দেওয়া হইতো ও কিন্তু ভালোই ক্ষমতা ছিল। ওকে, ও চাইলে স্যারের প্রাইমারিতেই ক্ষমতা মানে কি ভাই বলি, মনে হয় ম্যাডাম স্যার ক্লাসে নাই, বের হয়ে গেছে। ওকে, তো সবাই হচ্ছে ক্যাপ্টেন যে আছে ও ক্লাসে কেউ কোথাও বলতে পারবে না, সবাই আটকে রাখছে। আটকে রাখা মানে এইসব কল্লা ফেলা, মানে মাথা ফেলা, ওই যে ব্যাগে মাথা রাখো।
মাথা তুললেই বাড়ি দিত ভাই, ওরে বাপ রে বাপ, মানে এই ক্লাস ক্যাপ্টেন বাড়ি দিত? ক্লাস ক্যাপ্টেন বাড়ি দিত, টিচার না, ক্লাস ক্যাপ্টেনই বাড়ি দিত ভাই। আমি ভাবছিলাম তুমি হয়তো বলবা যে আচ্ছা কথা বললে নাম লিখবো, নাম এটা কি? কি ভাই, এই ক্লাস প্রাইমারি হচ্ছে যে মানে ক্যাপ্টেনই বাড়ি দিত সিলেটে? সিলেটে তোমার তোমার এলাকায়? হ্যাঁ এলাকায়। সো এটা ক্লাস 5 পর্যন্ত। এটাই এই ঝামেলা ছিল যে ও যেহেতু আমার ফ্রেন্ড ছিল, আচ্ছা, তো ও মাঝে মধ্যে আমারও দিয়ে দিত ক্যাপ্টেন আর কি। তো ও না আসলে ভাইস ক্যাপ্টেন আমি, ভাইস ক্যাপ্টেন। আমিও কিন্তু বাড়ি দিতাম ভাই, যে উল্টা পাল্টা করতো। এখন ঝামেলা হয়েছে যেটা, আমি ক্লাস 5-এ একটা পড়তেছে, আগে যারা ক্লাস 5-এ পড়তো ওদের দানবের মতো বড় লাগতো ভাই, এখন কিন্তু ছোট ছোট মনে হয়। আচ্ছা আচ্ছা, অনেক বড়, ওরা কিন্তু ফুটবল খেলে, মনে হয় লিগে টিগে খেলে, ওই টাইপের আর কি, বড় বড়। তো পরিচিত ক্লাস, ওর বড় ভাই ক্লাস 5-এ পড়তেছে, আর ও আসলে ভালোই দুষ্ট ছিল, একটা ছেলে ছিল। তো ওরা আমি বাড়ি দিছি স্কেল দিয়া, ও কিন্তু মাথা তুলতেছে, গল্প করতেছে, জন্য বাড়ি দিছি। তো ও ওর বড় ভাইরে বলছে, ওকে, ও পরে ক্লাস 5-এ, আমি তো 1। স্কুল ছুটি হয়েছে, ও আমার দইরা নিছে, এই বড় ভাই যেটা দইরা নিয়া এই পুরো যে ওরা কেন মারছি, কি ক্যাপ্টেন ওরা কেন মারছে, ওরা বলছে যে ওর দুষ্ট ছিল আসলে মারছি। তো ওইখানে মনে করেন যে আমার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, ওরা 4-5 জন সব বড় বড়, আর আমি একা। তো মারে টারে নাই, যে ধমক টমক দিয়ে বিদায় দিছে। তো এরপর থেকে আমি আর এই ক্যাপ্টেন এই খাওয়ারে মারি নাই আর কি, ওই শেষ। তো ক্লাস 1 এইভাবে গেছে। ক্লাস 2-তেও আমার রুল 2 ছিল, ওকে। বাট 1 নাম্বার যে ছিল ও গেছে 4-এ, আর আরেকজন চলে আসছে 1-এ। মানে ও স্কুল থেকে ছেড়ে চলে গেছে, আরেকজন ও 4-এ চলে গেছে, ও 4-এ চলে গেছে, আরেকজন 1-এ আসছে। 1-এ আচ্ছা, যে 1-এ আসছে ও হচ্ছে ওই প্রাইমারি স্কুলের যে প্রিন্সিপাল ম্যাডাম আছে, হেডমাস্টারের পরে ওই ম্যাডাম, তো ওনার ছেলে আর কি। ওকে, তো ও কিন্তু ভালোই। তো যেহেতু ম্যাডামের ছেলে, তো ম্যাডাম তো ওরা ঠিক মতোই ট্রিট করছেন, ঠিক মতো পড়াইছেন। 1 নাম্বার হয়েছে, আমি 2 গেছি। তো ওই ক্লাস 2-তে আমার রোল 2 ছিল। ক্লাস 3-তে আমি 2 থেকে 3-এ চলে গেছি। আচ্ছা, 2 থেকে 3-এ চলে যাওয়া কিন্তু বিরাট কাহিনী হয়ে গেছে, কারণ আমার আব্বা এমন একজন মানুষ, যেহেতু আমার পড়াইতেছেন, সবসময় সেন্সিটিভ। আমার আব্বা নিজে কখনো স্কুলে যান নাই বলতে আমার আব্বার নিজের কাহিনী উনি আমার বলছেন যে আব্বা স্কুলে গেছিলেন, স্কুলে আমারই গ্রামের, এখন চিনি উনাদের, উনারা হচ্ছে উনারে আর কি ওই যে একা করে দিছিল। একা করে মানে কি, যে এটা গ্রুপিং থাকে না, এক ঘরে করে দাও, এক ঘরে বলতে কি ওই যে মানে এর সাথে কেউ তাইখো না, মানে ওনারে দৌড়াইতো এরকম আর কি। তো ওই বই আর উনি স্কুলে যান নাই বলতে ওনার পড়ালেখা হয় নাই, দাদাও মনে হয় খুব বেশি গুরুত্ব দিয়ে দেখেন না এটা। আমার আব্বা পড়েন নাই, বাট আমারে পড়ানোর জন্য, আমাদের পড়ানোর জন্য খুব কনসার্ন। সো আমার ক্লাসে কত পাইতেছি, এই 100-র মধ্যে 80 পাই আমি 2 হইতেছি না 95 পাই 2 হইতেছি, এগুলো কিন্তু খুব খবর রাখতেন আর কি। মনে করেন যে আছে না ওই স্কুলের 1 নাম্বার, ও পাইছে ম্যাথে 60, আমি এই জায়গায় 2 নাম্বার, আমি পাইছি ম্যাথে 85। ওই ম্যাথে যে 85 পাইছি ওই নাম্বারিংটাই দেখতেন কিন্তু বেশি, এইভাবে কনসার্ন। 2 থেকে 3-এ গেছি, তো ওনার মেজাজ বিগড়ে গেছে। আমি স্কুলে গেছি, তো স্কুল থেকে তো রেজাল্ট যাই না গেছে, ওই রেজাল্ট তো ডিসেম্বরে দিত, একদম লাইন ধরে রাখতো, ওই যে প্রাইমারি রেজাল্ট প্রত্যেকটা শ্রেণীর লাইন ধরে রাখতো, এন্ড 1 হয়েছে ওটা সামনে নিত এইভাবে। তো 2 বলছে, আমার নাম নাই, আমার তো একদম শ্বাস বন্ধ হয়ে যাওয়ার। 3-এ আমার নাম আসছে, তো একদম মাথা নিচু করে গেছি। ক্লাস 3-তে ভাই এটা যাই না, আমি বাড়িতে এসে যেমনি আব্বারে বলছি, ভাই আব্বা যে আমি তো 3, ভুল কত হয়েছে 3, রেজাল্ট দিবে তো এটা জানে। 3 বলে যে আমাদের গরু ছিল, সো গরুরে মারে একটা, ওই যে একটা বেত আছে আর কি, এটা দিয়ে গরুরেই মারে, মানে ওইটা হচ্ছে ওই, তো ওইটা নিয়ে আমার সারা গ্রাম দৌড়াইছে। মানে ওই দিন আমার বাড়িতে মেহমান আসছে, ডোন্ট মাইন্ড, আমি হাসতেছি, মানে মেহমান আসছিল ভাই, মেহমানের মাঝখানে মেহমানরা আটকাইতে পারতেছে না, আমি দৌড়াইতেছি, আব্বা আমার দৌড়াইতেছে, পুরো গ্রামই দৌড়াইছে। এই 2 থেকে 3-এ গেছি। আচ্ছা, তো পরে আবার ক্লাস 4-এ আবার 2-এ চলে আসছি, এমনকি মাঝে মধ্যে 1 হইতাম, বাট কোনো বার্ষিক পরীক্ষায় আমারও লেখা যায় না। ক্লাস 5-এ হচ্ছে ওই যে ক্লাস 5-এ তো আগে পিএসসি হইতো, তাই না? পিএসসি মানে সমাপনী পরীক্ষা বলতো, পরে পিএসসি করতাম। হ্যাঁ, এই সমাপনীর আগে একটা পরীক্ষা হইতো, পুরো কয়েকটা স্কুল মিলা, এটা টেস্টের মতো আর কি। ওই টেস্টটা আবার অনেকগুলা স্কুল মিলে হইতো, ইউনিয়ন ভিত্তিক টেস্ট হইতো। তো ওই টেস্টে আমি পুরো ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি মার্কস পাইছিলাম, 600-র মধ্যে 564 পাইছিলাম। তো পাইয়া হচ্ছে ফার্স্ট হয়েছি, বাট বোর্ড পরীক্ষায় গিয়ে হচ্ছে আবার আউলা জাউলা হয়ে গেছে, তখন আবার পুরো ইউনিয়নের মধ্যে ফার্স্ট হই নাই ক্লাস 5-এ। তারপরেও ভালো পজিশন ছিল। তো 6-এ যখন ভর্তি হবো ভাই, 6-এ তো আর প্রাইমারি স্কুল নাই, প্রাইমারি স্কুলে তো ক্লাস 5 পর্যন্ত। ওইটি আবার হাইটা যাওয়া যাইতো আমার বাড়ি থেকে, বেশি দূরে না, বাজারের কাছে আর কি, মনে করেন 10 মিনিট লাগতো।
কারণ হাই স্কুল তো একটা আছে বহুমুখী আর একটা এলবি, এই দুইটা স্কুল ছিল। বহুমুখী স্কুল ছিল মনে করেন আমার বাড়ি থেকে 15 টাকার ভাড়া, আর এলবি স্কুল হচ্ছে এই যে 5 টাকার ভাড়া, বা মাঝে মধ্যে হাইটাও যাওয়া যাবে। মানে কোন স্কুলে দিবে, মানে আমার যে ফ্রেন্ড আছে যে ওই যে ম্যাডামের ছেলে, ওরে বহুমুখীতে দেওয়া হয়েছে, মানে আমারও ফ্যাসিনেশন তাইলে আমি বহুমুখীতে যাবো। বাট ঘুরে ফিরে আব্বা চিন্তা করে দেখছেন যে বহুমুখীতে যদি যাই, মাসে তো অ্যাটলিস্ট 25 দিন যেতে হবে, প্রতিদিন যদি 15-30 টাকা বাড়া যায়, তাহলে মাসে কিন্তু প্রায় 1000-এর মতো বাড়া চলে আসে। ওই টাকা দেওয়ার মতো আর কি ওই টাইমে আমাদের ফ্যামিলির অবস্থা ছিল না। তো আর এলবিতে ভর্তি করা নয়, মানে কাছে যে হাই স্কুলটা আছে ওইটাও ভালো, ভালো বলতে কি ভালোই, মানে পুরো উপজেলার মধ্যে পরে ভালো পজিশনে ছিল বা এখনো আছে। যদিও স্কুলের অনেক ব্যাপার আছে যেগুলা মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি না, বাট ভালো করতেছে স্কুলটা এখন। তো ভর্তি হয়েছে ক্লাস 6-এ হচ্ছে আমার রোল ছিল 6, যেহেতু এই স্কুল থেকে ওই স্কুলে গেছি। একটা আছে না যে এনভায়রনমেন্টের সাথে খাপ খাওয়ানো, ওইটা হয় নাই, তো আমার 6 ছিল রোল। পরে ক্লাস 7-8 এইভাবে তো এই হাই স্কুল যাইতেছে। তো 9 থেকে মনে করেন আমার একটু এই কবিতা টবিতা লেখার একটু ভাইবস আসছে, মানে আমি কবিতা টবিতা লিখতাম, এই যে হাঁটতেছি মানে এরকম ছিল। আমাদের তো গ্রামীণ পরিবেশ ভাই, আপনি এই যে ছড়া বলে যে মানে নদীর থেকে যে শাখাটা বের হয়, ওই ছড়ার পাশে সুইচ পুল নামে অনেক আছে আর কি, যে পুল যেটা হচ্ছে সুইচ গেট বলে, সুইচ গেট যেটা হচ্ছে ওই যে একটা সময় টিপ দিয়ে হচ্ছে বন্ধ করে দেয় পানি, আবার খুলে বাঁধের মতো ওই সুইচ গেটের ওই জায়গায় বসতাম, আশেপাশে চারপাশ দেখতাম, দেখে আসলে আমি কবিতাই লিখতাম আর মানে অনেক ছন্দটন্দ মিলে লিখতে পারতাম। তো নাহিনে আমি কবিতা লিখতেছি, তো কবিতা লেখা এই যে আমার স্কুলের ম্যাডামদের দেখাইতেছি এই হাই স্কুলে। তো ম্যাডামরা তো আসলে দেখতেছেন যে আমি ভালো লিখতেছি, অনেক অ্যাপ্রিসিয়েট করতেন। মনে হয় একজন ম্যাডাম একটা কবিতা দেখাইছি, উনি আমার অ্যাপ্রিসিয়েট করছেন বা আরেকজনরে বলছেন, তো ওইটা দেখি যে না তাহলে আমি লিখি, সো কবিতা লিখতেছি। পরে ক্লাস 10-এ উঠার পরে যে আমি তো কবিতা লিখতেছি, সো আমার একজন স্যার ছিলেন, উনিও এই লাইনে ছিলেন, একটু কবিতা লিখতেন বা একটু এইভাবে ছিলেন। সো উনি যেহেতু সিলেটের, তো উনার একটু পত্রিকা বা এগুলার সাথে একটু সম্পর্ক ছিল। তো উনি আমার কবিতা ভালো হইতেছে, সো উনি আমার কবিতা সিলেটের ডাক পত্রিকায় প্রকাশিত করছে। চিন্তা করেন ক্লাস 10-এ আমার কবিতা সিলেটের ডাক পত্রিকায় প্রকাশিত হয়েছে, কি খুশি। পত্রিকা কিনছি 10টা, এই সিলেটের ডাক আমার কবিতা প্রকাশিত হয়েছে, যারে পাই তারে দিতেছি, পত্রিকায় তো আমার কবিতা। তো আমি দিতেছি, যাদের পরিচিত দিলাম, কি খুশি ভাই, মানে পত্রিকায় কবিতা প্রকাশিত হয়েছে। গ্রামের একটা পরিবেশে বেড়ে উঠছি, একটা মানে গ্রামের পরিবেশ মানে কি, ওই ক্লাস 10-এ আমি জানতাম না নটরডেম নামে কোনো কলেজ আছে, তো ওই রকম পরিবেশ, গ্রাম তো গ্রামই। তো ওই জায়গায় পত্রিকায় কোনো কিছু যাওয়া মানে বিরাট ব্যাপার, বিশাল কিছু। আমি সবরে দেখাইতেছি। তো একজন আছে যে ফার্মেসি দেন আর কি, সো ওনারে দেখাইলাম যে ভাই দেখেন, আমার ভাই না ওনারে আমি কি ভাই ডাকতাম, আমার কবিতা পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো উনি দিলেন একটা ব্যাড বাজ, উনি বলেন যে তোমার কবিতা পত্রিকা প্রকাশিত হয়েছে, তোমার বাপের নাম কই, গ্রামের নাম কই। ভাই পত্রিকায় তো কবির পাশে বাপের নাম গ্রামের নাম দেখে না, কবিতার নিচে শুধু কবির নামে লিখে। এটি উনারে বুঝাইতে পারি না, উনি বিশ্বাসই করেন যে এটা আমার কবিতা। আচ্ছা, এখন ভাই বহুত কষ্ট, মানে চিন্তা করেন আমি কি এনার্জি নিয়ে মানে দেখাইছি, উনি বিশ্বাসই করতেছেন এটা আমার কবিতা, আসলে আমি লিখছি। আমি আবার একটু বলবো, আমি হাসতেছি, তুমি মাইন্ড করো না ব্যাপারগুলো, মানে ওইটাই আমি তোমার এক্সপ্রেশন দেখে আমার খুব মানে ওই সময় হয়তো তোমার খুব খারাপ লাগছিল, বহুত খারাপ লাগছে। এখন কি মনে পড়লে মনে হয় না যে হারে পরে কাহিনীটা বলি। তো উনি তো বিশ্বাস করলেন না এটি আমার কবিতা, তার মনে জেদ লাগছে যে আসলে উনি বিশ্বাস করছেন আমার কবিতা। ওকে ইয়েস, এবার কিছু একটা করব। হ্যাঁ, আমি পত্রিকা ছিঁড়া ফেলাইছি, আর কাউরে দেখাই নাই, পত্রিকা কাউরে দেখাই নাই। এখন আমি উপন্যাস লিখতেছি, এইগুলা গল্প টল্প লিখতাম, এখন উপন্যাস লিখছি বলতে ভাই উপন্যাস লিখেই ফেলছি আমি। এই ক্লাস 10-এ না, তখন 10 শেষ হইতেছে, ওই টাইমের মধ্যে লিখছি। পরীক্ষা? হ্যাঁ, না পরীক্ষা পরে বা এই আগেও লিখছি, পরীক্ষার মাঝখানে গ্যাপ দিছি, পরে লিখছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো একজন প্রকাশকের সাথেও আমি ইয়েটা হয়েছে কেমনে, ওই যে উপন্যাসটা কেমনে লিখছি, বা আমি সাহস পাইলাম কেমনে যে এটা উপন্যাস লিখতেছি। ফেসবুক খুলছি নতুন এই ক্লাস 9-10-এ, মোবাইল একটা পাইয়া। তো ওই জায়গায় কবিতা যা আছে সব লিখতেছি, আমার স্যারের নামে কবিতা লিখে ফেলাই। এমন হয়েছে যে আমার হেড স্যারের নামে কবিতা লিখছি, এটা ফ্রেম কইরা উনার ঘরে রাখছে এখনো, আমি গিফট দিছি। আচ্ছা আচ্ছা।
তো এরকম যে যারাই দেখতাম উনার নাম তার নামে কবিতা কবিতা লেখা, কত কবিতা লিখছো তাহলে মানে বহুত কবিতা। এমনকি আমি এই ক্লাস 9, 10, 11 এই ফেজে যেই প্রতিষ্ঠানগুলোতে পড়ছি, প্রতিষ্ঠানের যে টিচার আমার ভালো লাগতো উনার নামে একটা কবিতা লেখা ফ্রেম করে দিয়ে দিতাম, উনি এটা টাঙিয়ে রাখছে। কমলে তো 5-6টা আছে। টিচার তো তাহলে মহা খুশি। কবিতা ভালো একটা ব্যাপার না? এখন এই কবিতাগুলো আবার ফেসবুকে আমি দিতেছি, তো ফেসবুকে দিতেছি, পরে একটা গল্পর মতো আর কি আমি চাইতেছি যে একটা সিরিজ বের করি, যে পার্ট পার্ট করে ফেসবুকে দিব, যে আমি আজকে এতটুকু দিলাম, কালকে এতটুকু, এইভাবে দিব। আমি 2-3 পার্ট লিখছি। সো কেমনে কেমনে হয়তো কোনো প্রকাশক আমার ফেসবুকে অ্যাড হয়ে গেছিল বা একটু ওর চোখে পড়ছে, তো উনি আমার বলছে যে ভাই আপনি এটি যে লিখতেছেন ভালো হইতেছে, একটা কাজ করেন, আমি তো প্রকাশক, আপনি এটি আমারে আর ফেসবুকে ছাইরেন না, এটা আমার পুরোটা পাণ্ডুলিপি দিয়ে দেন, আমি বই আকারে বের করে দিই। আমি বলি ভাই কি বলে যে বই বের করবে, কি বলে, আমি তো গল্প লিখতেছি, এটা আমি বই মানে বুঝতেছেন ভাই, ওই সময় তো আর্লি এজ, হ্যাঁ 10, ওই আর ওই টাইমে তো আমার তো এখন যে পজিশন, এখন তো বই তো স্বাভাবিক যে বই তো বের করতে পারি, ওই টাইমে তো আমার কিছুই ছিল না। বিশাল কিছু এটা, ওই সময় বই বাই করা। তো আমি ভাবছিলাম হয়তো মজা টজা করতেছে, পরে ঢুকে দিলাম না বেটা তো আসলে বই বাইর করে। এখন আমি রাজি হয়ে গেছি। তো আমি ওনার কাছ থেকে 2 মাস সময় নিয়েছি, নিয়ে পুরোটা কমপ্লিট করে ওনারে দিছি আর কি। তো তখনও কিন্তু আমি ইন্টারে উঠিনি। আপনি আমার বইয়ের নাম কি জানেন ভাই? উপন্যাসের নাম অপরিচিতা। ওকে, এখন আপনি ভাবেন যে আমি কি রবীন্দ্রনাথের কপি মারলাম না? আমি ইন্টারের বই পড়ি নাই তখন, আমি জানি না যে অপরিচিত নামের কোনো বই আছে বা গল্প আছে, আমাদের আমার পাঠ্য বই আছে। তো ওই নামটা আবার কেমন হয়েছে, আমার গল্পের সাথে যে গল্পের মোটিভটা ছিল, ওই মোটিভটা আমি আমার একটা স্যারে জানাইছি, স্যারই আমার নাম দিয়েছে যে নামটা এইভাবে হইতে পারে, যে সেই তুমি অপরিচিতা। তো সেই তুমি অপরিচিত হলে বেশি লম্বা হয় যায়, জন্য আমি শুধু অপরিচিতা দিছি। তো মোটামুটি অনেক ভালোই গল্প ছিল। তো ওইটা পাবলিশ হয়েছে, বাট সময় গেছে মাঝখানে। তো ওই কবিতার যে কাহিনী, ওই যে আমি ভাইটারে বলছিলাম লেখক তুমি না, হ্যাঁ বিশ্বাসই করছিলাম যে কবিতাটা আমি লিখছি, ওইটা পত্রিকা প্রকাশিত হয়েছে। এর তো তাও তো 7-8 মাস পরে বইটা পাবলিক হয়েছে। 7-8 মাস না, আরো বেশি, 1 বছর লেগে গেছে। 1 বছর পরে পাবলিক হয়েছে, মানে এই 1 বছরে আমি ওইটাই চিন্তা করতেছি যে ভাই তো আমারে বিশ্বাস করলো না যে আমি ওই কবিতাটা লিখতেছিলাম। ওইটা আমার মনে আছে, ওনার সামনে আর কোনোদিন যাই নাই, ওই দিকে যাই নাই, আর কথাবার্তাও হয় নাই। তো একদিন বই পাবলিক হয়েছে, আমি তো ফেসবুকে দিতেছি, সব জায়গায় দিতেছি যে আমার বই এই যে টিনো এরকম আরিতে আছে। তো উনি একদিন রাস্তায় আমার পাইছে, জিজ্ঞেস করতেছে এই যে আমারে ওই যে ওইভাবেই নাম ধরে ডাকতো, তুমি বই লিখছো আমি দেখছি, ওইটা আমি কেমনে কিনতে পাবো আমাদের জানাই। ওইটা আমি ভাবছি যে হয়েছে কাজ, এই তো এটাই আমি চাইছি। উনি বিশ্বাস করে নাই যে ওই কবিতাটা আমি লিখছি। এটা আমি তখন বুঝতে পারছি যখন উনি আমার জিজ্ঞাসা করছে যে তুমি যে বইটা লিখছো, তো পুরোপুরি বই চলে আসছে সামনে, এখন তো আর অবিশ্বাস করার কিছু নাই। অবিশ্বাস কি, মানে আমিও উনারে বলি নাই যে আমার বই, উনি নিজেই জানতে পারছেন। আমার এসে বলছে যে তোমার বইটা কইতে কিনতে পারবো। এই দিনে ভাবছি যে এই তো এটাই হচ্ছে একটা রিভেঞ্জ। বেস্ট রিভেঞ্জ হচ্ছে সাইলেন্ট থেকে নিজের কাজ করা। হ্যাঁ, এন্ড ওই টাইমে যে আমার একটা মানসিক শান্তি পাইছি, যে ওই পরে হচ্ছে আমি নিজে উনারে বই গিফট দিছি, পড়ো ওকে, তাইলে আর বলি নাই যে ভাই আপনি কি বিশ্বাস করছিলেন ওইটা আমার কবিতা, দরকার না তেমন বলার, এটা রিপ্লাই চলে আসছে। তো এইভাবে আর কি বইয়ের কাহিনী। বাট এখন তো আর লেখাটা হয় না, এখন তো আর অন্যদিকে চলে গেছে, সুযোগ পাওয়া যায় না, এর থেকে চলে গেছে। তো ভাই আমি বলি যে ক্লাস 10-এ ছিলাম, তো 10-এ তো হচ্ছে 10-এরটাই বলি, 8-এরটা যেহেতু চলে আসছে এটা বলতেছি না। তো ক্লাস 10-এ তো ভালো রেজাল্ট করলাম, এখন কলেজে আসতে হবে। তো কলেজ তো আছে আপনার সিলেটে, আমাদের ওই এলাকাতেও একটা ছিল আর কি, ঢাকাতে কিনা। কিন্তু ভালো কলেজ তো আসলেই শহরে আসতে হবে ভাই, কলেজ তো আর প্রাইমারি স্কুল। এখন ফ্যামিলির যে অবস্থা, এই কলেজের টাকা কেমনে দিবে? বিকজ আমি যদি সিলেটে আসি, অবভিয়াসলি কলেজে পড়তে গেলে আমার সিলেটে থাকতে হবে। থাকতে হইলে তো অ্যাটলিস্ট এই টাকা খাওয়ার খরচ, তাও তো মাসে 7-8 হাজার টাকা, 10 হাজার টাকা। শহরে তো ভাই তো এই টাকা তো আব্বা দিতে হবে। এটা 2020 সাল বা এরকম, করোনার আগে। হ্যাঁ, করোনার সময় যে আমার এসএসসি পরেই কিন্তু করোনা শুরু হয়ে গেছিল। তো এই টাইমে আমাদের রেজাল্ট দিতে লেট করছে, কলেজের টাইম আসতেও লেট করছে। তো ওই টাইমে আমার যে ক্লাস 10 পরে কিন্তু আমি টিউশনি পড়াইছি বলতে কি আমি আপনারা বলি, যেহেতু আমি ভালো ছিলাম ক্লাস 10-এ থাকতে, আমার যে টিচার ছিল, আমার হেড টিচার, উনি এসে আমারে খাতার কয়েকটা অঙ্ক দিয়ে বলতেন যে এটি তুমি করাও, ওদেরকে বুঝাও। বা ফার্স্টে আমি ম্যাথ তুলতাম আর কি, উনি বুঝাইতেন, আমি হোয়াইট বোর্ডে আর কি লিখতাম, ম্যাথগুলা কইরা দিতাম।
আস্তে আস্তে স্যারেরই বয়স হয়ে গেছে, না আমি ওরে বুঝাইতে পারবো। তা আমি হচ্ছে ওই যে এখন হচ্ছে এই ক্লাস 10 একটা আমি আমার যে ক্লাসমেট আছে ওদেরকে ম্যাথ পড়াইতেছি, বুঝিয়ে দিছি। ম্যাথে আমি ভালোই ছিলাম আর কি, সব ম্যাথ কইরা ওদের বুঝিয়ে দিছি, ওরা বুঝতেছে। বাট মেয়েরা একটু মানে সে একটু শয়তান টাইপের থাকে, তো ওরা বুঝতো, বাট ওরা ঝামেলা করতো যে এই যে এইদিকে দেখা যেতেছে না, এইদিকে সরো ওইদিকে সরো, এটা একটু করতো। বাট ওই টাইমে আমি আমার নিজের যে সহপাঠী ছিল ওদেরই আমি পড়াইছি। এমনকি আমার ক্লাসমেটরে আমি টিউশনই পড়াইছি টাকার বিনিময়ে, মানে আচ্ছা। টাকাই নিয়েছি, মানে পিওর টিচার আমার ক্লাসমেটে তার মানে ওই ক্লাস 10 থেকেই পড়ানোর প্রফেশন শুরু। প্রফেশন ছিল। ওকে। এন্ড এর আগেও পড়েছি, বিকজ আমার যে স্কুলের বেতন তো তাও 1000 ছিল, ওইটা দিতে হইলে কিন্তু আমার টিউশনি পড়ানো আছে। আমার টিউশনি পড়াইয়া আমার 500 টাকার মতো পাইতাম একটা টিউশনিতে, আবারও 500 টাকা দিয়ে 1000 টাকা হইতো, ওই 1000 টাকা দিয়ে হচ্ছে আমি স্কুলের বেতন দিতাম। আচ্ছা। এরকম অবস্থা ছিল। আর পড়ালেখা তো করছি ভাই হচ্ছে ওই যে মনে করেন মাটির ঘর তো ছিল, তো মাটির ঘরের সুবিধা অসুবিধা যে বাতাস চলে আসে একটু এই ইয়ে থাকে, যেহেতু কারেন্টও ছিল না, তো কারেন্ট না থাকলে কি হইতো যে আমার ল্যাম্প দিয়ে পড়তে হইতো, তো ল্যাম্পের ইয়েটা নিভে যেত আর কি ভাই। আর এই ডিস্ট্রাকশন, পড়ালেখার মধ্যে ডিস্ট্রাকশনটা কতটা ঝামেলা আপনি বুঝতেছেন। তো বারবার যদি কারেন্ট চলে যায় তাহলে দেখুন আপনার পড়ালেখার মুডই চলে গেছে। ওই টাইমে তো কারেন্ট এমনিতেই নাই, ল্যাম্প এমনি নিয়ে যেত বাতাসে, তো সাথে ওই যে গ্যাস লাইট রাখতাম, লাইটে জ্বালাইয়া ইয়ে করতে পারি। তো এইভাবেই আর কি পড়াশোনাটা চালাইছি। স্ট্রাগল করছি পড়ালেখা চালাইতে গিয়ে, যে আমার নিজের স্কুলের ওই যে 7, 8, 9 এই টাইমটাতে যে আমার স্কুলের বেতন দিতে গিয়ে আমারই টিউশনে পড়ানো লাগতেছে, আমি পড়াইতেছি। আর আমার আব্বার এইখানে সবচেয়ে বড় অবদান যেটা, যেহেতু ফ্যামিলি চলতেছে না, 8 জনের একজন ফ্যামিলি, উনি যদি চাইতেন, উনি চাইলে আমারে কিন্তু যে কোনো একটা জবে ঢুকে দিতে পারতেন, তাও মাসে 5000 টাকা পাইতেন। ওনার ফ্যামিলিতে একটু ইয়ে হইতো, উনি এটা না করাইয়া কষ্ট করে হইলো আমার পড়াইছে। তোমরা কয় ভাই বোন? আমরা 5 ভাই বোন। এবং তুমি সবার বড়? আমি সবার বড়। আচ্ছা, বড় ভাইদের তো নরমালি দেখা যায় যে এটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় গ্রামে, যে বড় ভাইয়ের চাকরিতে চলে যেতে হয় এবং পুরো ফ্যামিলির ভার নেওয়া লাগে। তো আমার আব্বা কিন্তু এটা করেননি। তো এটার জন্য আমি ওনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো, বিকজ উনি যদি আমার কোনো কামে লাগিয়ে দিত তাহলে কিন্তু আমি হয়তো পড়তামও না, এই জায়গায়ও আসতে পারতাম। তো ওনার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ, সারা জীবন গ্রেটফুল। অ্যান্ড আমার আব্বা আছেন, আর অবভিয়াসলি আমার আব্বা আমিও যে পজিশনে আছি অনেক স্যাটিসফাইড। আমিও আমার আব্বারে অনেক ভালোভাবে রাখার চেষ্টা করছি, বা যা যা লাগে সবই আমি ওনাদের দেওয়ার চেষ্টা করতেছি বা করব। তো এটাই। আর তুমি একটা জিনিস বলছিলা, আমি মানে তোমার সাথে যখন গল্প হচ্ছিল, যে তোমার পড়ার ফাঁকে ফাঁকে অনেক কাজও করা লাগতো মাঝে মাঝে, মানে পড়াশোনা করতেছে ফাঁকে ফাঁকে কাজও করা লাগতেছে, বিশেষ করে ওইটা ভাই হচ্ছে ওই যে ওইটা পার্ট টাইম মিস করে ফেলছি। মানে প্রাইমারিতে যখন ছিলাম আমাদের তো গরু ছিল, গরু মানে কি আমাদের অনেক গরু ছিল, তাও তো 3-4টা ছিল। তো গরুর তো ঘাস কাটতে হবে। আমি ফ্যামিলির বড়, আব্বা যেহেতু মনে করেন অন্যান্য কাজ আছে, ফ্যামিলি চালাইতে হইলে তো টাকা ইনকাম করতে হবে, তো রুজের কাম আছে বা মাঝে মধ্যে হচ্ছে দান টান রুয়া, নিজের কাম অন্যের কাম দুইটাই করতেন আর কি। তো গরুর যে ঘাস কাটা, ক্লাস 4, 5, 6 এই 3 ক্লাসে আমার পুরো দায়িত্ব ছিল যে আমি গরুর ঘাস কাটতাম, মানে স্কুলে যাওয়ার আগে গরুর ঘাস কেটে যেত। তো এটা ছিল, গরুর ঘাস কাটতাম। এরপরে হচ্ছে আপনার যেহেতু নিজের রুয়া আছে বা ওই যে ক্ষেত কৃষি আছে, ধান রুয়াটা যে আব্বার সাথে আমি আমার ছোট ভাই যেটা আমরাই করতাম আর কি। ধান রুয়ার সময় স্কুল বন্ধ করাইয়া 2-3 দিন আমরা করতাম, আর ধান কাটতাম। সবই মনে করেন যে আব্বার সাথে যা যা কাজ করা লাগে ওইগুলা করছি। বাট গরুর ঘাস কাটা ওইটা একটু আর কি মনে করেন এই জিনিসটা আমার একটু পেইন লাগতো। কেন পেইন লাগতো আমি বলি আপনারে। ঘাস কাটা ভাই হচ্ছে আসলে কষ্ট। কেমন কষ্ট? ঘাস সবসময় লম্বা থাকে না, আপনিও তো কাটেন নাই জানেন না, ঘাস কিন্তু লম্বা থাকে না, এতটুকু থাকে। আপনি যত কাটেন আপনি মনে করেন যেটাতে রাখতেছেন ওইটা ভরে না। ও আচ্ছা, আমি ঘাস কাটা দেখছি, মানে ছোটবেলা যখন নানু বাড়ি যেতাম, হ্যাঁ, তখন দেখতাম যে গরুকে খাওয়ানোর জন্য ঘাস কেটে কেটে কাস্তের মতো ছিল, ওটাতে ঘাস কেটে কেটে মাচা ভরে ঘাস। এই যে আপনি দাগটা দেখতেছেন না, কিন্তু আমি কাছি দিয়ে কেটে ফেলছিল, আমার হাতে এইভাবে চলে গেছিল। মানে ওই মনে করেন ঘাস কাটতেছি, ওই জায়গায় এই যে ঘাসের মধ্যে মাঝে মধ্যে ওই যে গাছের ডাল পালো ডালে লাগে কিন্তু কাছিটা এইদিকে পুরো কেটে গেছিল। তো ওইদিকে কিন্তু আমার দাগ আছে। তো এই সমস্যাই যে ঘাস কাটা কষ্ট ছিল, যে স্কুলের টাইমের আগে সকালে ঘাস কেটে যাও, তোমার হচ্ছে
সমস্যা এটা যে আমি গাছ কাটতেছি, বাট যেটাতে রাখতেছি ওইটা তো ঘুরতেছে না। আর আমার যেহেতু দায়িত্ববোধ অত বেশি ছিল না যে আমার গরুরে খাওয়াইতে হবে, আমি ভয় পাইতাম যে আব্বা বলছে এই পুরোটা বইয়া নিতে হবে, আমি ওইটা ভরাইতাম। মানে আমার টাক্স হচ্ছে ওটা ভরে না, ওইটা ভরা, আর গরু খাবে না ওটা দেখার বিষয় না, আব্বা কাজ দিচ্ছে ওটা করতে হবে, ওইটা ভরতে হবে। আচ্ছা মাঝে মধ্যে ঠিকঠাকই করতাম, আর মাঝে মধ্যে মনে হয় যখন একটু ভালো লাগতো না, তো ঘাস কিন্তু অনেক ট্রিক্স আছে, আপনি যদি জাতা দেন তো পুরো নিচে চলে যায়। তা আমি কি করতাম, ঘাস কাইটা এটারে এইভাবে একটু ইয়ে করতাম যাতে একটু বড়া বড়া মনে হয়। তো মনে করেন ওই জায়গায় যে আব্বা যদি চেক করতো যে এই যে একটু দেখি যাতা দিত, যে উনি সুদ্ধা ঢুকে যেতে ভেতরে চলে যেতে, এইগুলা একটু করতাম। বাট ঘাস কাটা লাগছে, কাটছি, সমস্যা নাই। তো এইগুলা তো অতীত। এখন কি মনে হয়, মানে ওই ঘাস কাটার শ্রেণীটা এখন মনে পড়লে কি মনে হয়? এখন মনে গেল যে আমি কাটতে পারবো, সমস্যা নাই, বাট এখন এখন কাটার দরকার নাই, বাট ওই সিনগুলা মানে অনেক আসলে ভালো নস্টালজিক লাগে। আমি বুঝতে পারি আমার রুট কই, আমি কই থেকে আসছি, এটা আমি ফিল করতে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে মানুষের সবাই এক না, বাট ম্যাক্সিমাম কেসে আমি দেখেছি যে মানুষের টাকা পয়সা হয়ে যাওয়ার পরে তখন সেটা রুটটাকে আস্তে আস্তে ভুলে যায়, বা সে যখন বড় হতে থাকে সে তার আগের সময়টা ভুলে যায়, যে আগে সে আসলে কিভাবে এই পর্যন্ত আসছে। যারা হচ্ছে ছোটবেলা থেকে সোনা চামচ মুখে নিয়ে বড় হয় তাদের হিসাবটা আলাদা, বাট নর্মালি দেখা যায় যে একটু টাকা পয়সা হয়ে গেলে না, তখন তারা আর আগের দিনটাকে মনে রাখতে চায় না, বা তার সমসাময়িক যে অনেকে আছে বা তার আগের টাইমে সে আগে যেরকম ছিল সেই লাইফটাকে যখন অনেকে লিড করছে ওরা অনেকে ফিল করতে চায় না। দেখা যায় যে আমি অনেক অনেক জায়গায় দেখেছি, বিভিন্ন জায়গায় ঘুরতে যেও দেখেছি যে একজন মানুষ ঢুকছে, সে তার দারোয়ানের সাথে রাফ বিহেভ করতেছে, দারোয়ান জ্বর, তারপরে সে দারোয়ানকে দিয়ে ভারী ভারী ব্যাগ টানাচ্ছে। তো আমি যখন দেখি জিনিসগুলো তখন আমার কাছে কি মনে হয় যে আসলে তো আমিও একটা খারাপ অবস্থায় ছিলাম, আমারও এই জায়গায় থাকা লাগতে পারতো। বিকজ আমি তোমার গল্পটা শুনতে শুনতে আমি আবার ব্যাকে যে আমি আমার নিজের লাইফের গল্পের সাথে আমি একটু রিলেট করতেছি, যে আমার অল্প বয়সে বাবা মারা গেছে, আম্মু অসুস্থ ছিল। তো আমার লাইফের গল্পটাও কিন্তু অনেকটা এরকম। আমার আমি যখন ক্লাস 10 থাকতাম তখন ক্লাস 8 এর বাচ্চা পড়াইতাম, তো আমার এরকম করা লাগছে। বাট যখন আমি চিন্তা করি যে আগের যে সময়টা ছিল সেই সময়টা যদি আমি ভুলে যাই তাহলে আমি এখন মানুষ না, আমি একটা অমানুষ হয়ে যাবো। আমি যদি কখনো অমানুষ হয়ে যাই তখন কিন্তু আমার আসলে এই অর্থবিত্ত এই টাকা পয়সা কিন্তু আসলে কোনো ভ্যালু দিবে না, কারণ দিন শেষে কিন্তু আমাদের ওই কবরেই যেতে হবে, ফাইনাল ডেস্টিনেশন কিন্তু ওইটাই। তো সেইখানে যে আমি যদি এখন কারোর সাথে খারাপ ব্যবহার করি, কোনো বান্দার হক নষ্ট করি, আল্লাহর বান্দার কারোর যদি আমি হক নষ্ট করি, সে যদি আমাকে ওটার জন্য মাফ না দেয়, আমি কিন্তু জীবনেও আমি ওই শেষ দিনে যে ওই একজনের হক নষ্ট করার জন্য হলেও কিন্তু আমি কি হবো, আমার কিন্তু আটকে যাওয়া লাগবে। সো এই জন্য আমি জিজ্ঞেস করলাম যে আগের সময়টা কেমন লাগে। মানে মাঝে মাঝে মনে হয় কি পিছনে ফিরে তাকাইলে আমার লাইফে আমি যেটা দেখছি, পিছনে ফিরে তাকাইলে আমি যা যা করছি ওই সময় হয়তো ওই কাজটা কোনো অর্থ ছিল না, বাট এখন মনে হয় সেই লাইফটা সেই কাজটার অনেক 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 ভ্যালু ক্রিয়েট করে দিয়েছে। আমি যখন স্কুল লাইফ বা কলেজ লাইফে ছিলাম আমি খুবই খুবই কম্পিউটার ফ্রেন্ডলি একটা মানুষ ছিলাম, আমি খুব কম্পিউটার পছন্দ করতাম। আমার ওই সময় আমি যখন ক্লাস 9-10 থাকতাম, আমার যে কম্পিউটারটা ছিল ওই কম্পিউটারের ওই যে আগের সময় ভিজিএ ডিসপ্লে, বিশাল বড় বড় বাক্সওয়ালা ডিসপ্লেওয়ালা যে কম্পিউটার ওরকম ছিল। এটা আমার মনে হয় ওই কম্পিউটার র্যাম ছিল টোটাল 64 জিবি 128 জিবি র্যাম ছিল, আর হার্ড ডিস্ক ছিল মনে হয় 16 জিবির হার্ড ডিস্ক ছিল, ঠিক আছে। তো ওইটার মধ্যে উইন্ডোজ এক্সপি ইউজ করতাম, অ্যান্ড খুব কষ্ট করে সামহাও কিভাবে র্যাম আপডেট করে উইন্ডোজ 7 ইনস্টল করছিলাম। হ্যাঁ, র্যাম টাইম আপডেট করে মাদারবোর্ড সাপোর্ট করছিল সম্ভবত 256 জিবি 512 জিবির র্যাম দিয়ে উইন্ডোজ 7 512 এমবি, আমি যদি জিবি বলে থেকে দিলে র্যাম বলে আর কি, র্যাম মানে স্টোরেজটা হচ্ছে তো মেমোরি। তো আমি 128 জিবি না 128 এমবির র্যাম ছিল আগে, এমবির র্যাম ছিল 128 এমবির র্যাম ছিল, সেটাকে 512 এমবি তে শিফট করে দেন উইন্ডোজ 7 ইনস্টল করে ফটোশপ, ওই সময়ের ফটোশপ, সে যখন সম্ভবত 2013-14 সাল ফটোশপ শিখতাম, তখন ইলাস্ট্রেটর শিখতাম। তো আম্মু প্রায় বকতো যে কি করিস তুই এগুলা, পড়ালেখার সময় নষ্ট করে এগুলো করতেছিস। তা আমার ভাল লাগতো, অ্যান্ড টেক নিয়ে খুব ঘাটতাম, কলেজ লাইফে উঠেও টেক নিয়ে খুব ঘাটতাম। এখন আমার মনে পড়ে আমি যে এডটেকে যে টাইমটা আমি ইনভেস্ট করছি বা যে সময় এডটেকটা শুরু হয়েছে ওই সময় অনলাইনে ক্লাস নেওয়া বা অ্যাজ এ টিচার আমাকে বাকিদের থেকে আলাদা করছে এই টেকের নলেজ। কারণ টিচার তো অনেকেই ছিল আমার থেকে অনেক ভালো টিচার, আমি তো কিছুই না, আমি তো এখনো মাঝে মাঝে বলি আই এম জাস্ট লার্নিং। আমি যে পডকাস্ট শুরু করে আগে তোমার সাথে গল্প করতেছিলাম যে
আমার নিজের পড়ার প্রতি আগ্রহ খুব, বায়োলজি শেখার প্রতি আগ্রহ খুব। আমি নিজেকে টিচারের থেকে নিজেকে অ্যাজ এ স্টুডেন্ট, বায়োলজি স্টুডেন্ট হিসেবে বেশি দেখি, শিখি, শেখাই। তো আমি এটা ফিল করি যে আগে যেটুকু জানতাম এখন ডে বাই ডে পড়াটা আমার ডেভেলপ হচ্ছে। তো ওই আগের দিনে ফিরে গেলে আমার যেটা মনে হয় যে ওই সময় তো আমার থেকে অনেক ভালো ভালো টিচার ছিল। আমি তো যে বললাম আমি এখন লার্নার, আমার থেকে অনেক ভালো ভালো টিচার বর্তমানে আছে, অনেক ভালো ভালো বায়োলজি টিচার আছে যারা ভালো বায়োলজি পড়াতে পারে। তো ওই সময় কেন আমি নিজেকে, ওই যেটাকে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বলা যেতে পারে, যে আমি ওই করোনাকালীন সিচুয়েশনে আমার টেক যে নলেজগুলা, এই নলেজটাকে আমি কাজে লাগাতে পারছি রেদার দেন আমার বায়োলজির নলেজ। দেন বায়োলজির নলেজটাকে আমি ডে বাই ডে সেই 2020 সাল থেকে এই পর্যন্ত আমি আমার যতটুকু আপডেট করে আমি করছি। তো এটাকে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বলে। তো ওই সময় আমি যে জিনিসগুলো শিখছিলাম আমার স্কুল লাইফে, কলেজ লাইফে, টেক যে জিনিসগুলো শিখছিলাম সেটা আমার এসে কাজ করছে 2021 সালে করোনার সময়। সো পিছনে ফিরে তাকাইলে মনে হয় কি যা হয় আসলে ভালোর জন্যই হয়। ভালোর জন্য আসলে লাইফে এত প্রত্যেকটা স্টেপই লার্নিং, প্রত্যেকটা স্টেপে লার্নিং, এবং স্ট্রাগল করে যেতে হবে, স্ট্রাগল করে করে যেতে হবে। স্ট্রাগল যদি না করেন তাহলে হচ্ছে মানে আপনি একটা সার্টেন পিরিয়ডে যখন চলে যাবেন আপনার হয়ে গেছে সবকিছু, তো স্ট্রাগলিং পিরিয়ডটা যদি না আসেন দেখবেন ওইটা আপনি ভ্যালু দেওয়া যায় না এবং টিকায় রাখা যায় না। রাখা যায় না, মানে হঠাৎ করে অনেক কিছু পেয়ে ফেললে তখন এটাকে টিকায় রাখা কঠিন। শূন্য থেকে যারা আসে ওরা ভ্যালুটা জানে, যে আগের সময়ের খারাপ সময়ের ভ্যালুটা জানে, যে আসলে এই খারাপ সময় থেকে আমি এভাবে আসি। তো রেদওয়ান, কলেজ লাইফটা একটু বলো। কলেজ লাইফে তোমার এই কবি প্রতিভা এটা তখন কলেজ, আমি তো কলেজ শুরু হওয়ার আগে আমার বই পাবলিশ হয়ে গেছে, উপন্যাস যেটা। ওকে। তো কলেজে ভর্তি হয়েছি সিলেট সরকারি কলেজে। সরকারি কলেজে ভর্তি হওয়াতে মনে করেন আমার হয়েছে এই যে সরকারি কলেজ, তো আমার কলেজে যাওয়া লাগতো না, কম যাওয়া লাগতো। তো আমার আগে থেকে টিচারদের সাথে স্কুলে থাকতে যখন ছিলাম টিচাররা সবাই আমার চিনতো বা টিচারদের সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। অনেকে আছে টিচারের সাথে কথা বলতে চায় না, আমি ওইরকম ছিলাম না। তো আমার বই আছে, আমার 500-600 কপি ছাপাইছিলাম ওই টাইমে। তো বই আছে আমি নিজে আনছিলাম 50 কপি সৌজন্য কপি রেখে, আমি গিফট দেওয়ার জন্য। তা আমার যেই স্যার বা যেই ম্যাডামটা ভালো লাগতো যে না উনি ঠিক আছে পারফেক্ট, বা উনি আমার ইয়েটা বুঝবে, তো ওনারা আমার বই গিফট দিতাম যে ম্যাডাম এই যে এটা আমি বলেছি বা স্যার এটা আমি বলেছি। এরকম আমার কলেজে 4-5 জন টিচারদের দিছিলাম আমি। তো প্রথম যখন কলেজ শুরু হয়, ক্লাস শুরু হয়েছে অনেক পরে, কিন্তু তো ক্লাসে ঢুকি, ম্যাডাম আমার বলতেছে কি কবি সাহেব তুমি আসছো, বসেন। সবাই তাকাই আছে, বিশাল ক্লাসে আসে তো 80 জন, সবাই তাকাই আছে। আরে এটা মনে কবি বলতেছে, ও তো আমাদের সাথেই পড়তেছে, বুঝলাম না। তো ক্লাস শেষে ওরা আমার জিজ্ঞেস করতেছে কি কি, তো আমিও ভাবনে বলতেছি এই তো কবিতা লিখছি, এখন বইটই আছে, অনেক ভ্যালু পাইছি আর কি। বাট কলেজে যাওয়া হয় নাই, সরকারি কলেজ ছিল, আর আমি নিজে নিজে বাড়িতে পড়ছি। আর বিশেষ করে সমস্যা যেটা হয়েছে আসলে সিলেটে থাকতে গিয়ে টিউশনই পড়ানো লাগছে। অনেক বেশি টিউশনি যখন পড়াইছি তখন আসলে ওই যে নিজের পড়ালেখাটা থেকে একটু দূরে চলে আসছে। ওকে। বাট ঘুরে ফিরে শর্ট সিলেবাস দিছিল ওই টাইমে, আমার রেজাল্টটা মেনটেন করতে পারছিলাম। আমি কলেজে আমার ভালোই গোল্ডেন এ প্লাসই পাইছি, সব ঠিকঠাক ছিল। PCMA আমি তখন তো করোনা, তখন আর করোনা নাই, আমি এইচএসসি রেজাল্টের কথা বলতেছি। এইচএসসি সময় 2022 সাল পর্যন্ত, তো 2022 ওই টাইমে আর করোনা নাই। কিন্তু যখন তুমি কলেজে শুরু করছিলে তখন তো করোনা, তখন করোনা ছিল। করোনা যখন ছিল তখন তো আর কলেজে ক্লাস শুরু হয়নি, মানে বাড়িতেই ছিলাম। তো ওই করোনার টাইমেও মনে করেন আরেকটা সমস্যা হয়েছে যে আমার ক্লাস 10-এ থাকতে আমি যেভাবে পড়তাম বা পড়ার প্রতি আমার যে ফ্যাসিনেশন ছিল, করোনা কিন্তু এটা পুরো ধ্বংস করে গেছে। মানে এই যে পিরিয়ডটাতে আমি দেখছি যে ওই আমার করোনার আগে যে আমি যতটুকু শিখছি, করোনার পরে ততটুকু শিখতে পারিনি। আমি কলেজ গেছি, এখন ইউনিভার্সিটিতে পড়তেছি, তো ঘুরে ফিরে এই 10 পর্যন্ত যা শিখছি ওটাই মনে হইতেছি যে না আমি বেশি শিখছি ক্লাস 10-এ ওই টাইম অনুযায়ী ওইটাই। সো করোনা আসলে আমার কাছে মনে হয় অনেকের লাইফে চেঞ্জ করছে, অনেকের লাইফে আপস অ্যান্ড ডাউন করছে এই করোনা। তো এটা স্বাভাবিক। সো এরকমই কলেজ লাইফ এইভাবেই গেছে। কলেজ লাইফে তাহলে তোমার রেগুলার পড়াশোনার পাশাপাশি টিউশন করতেছিলাম। তো ওই টাইমে নিজের পড়াশোনাটাকে কিভাবে মেনটেন করতা? অনলাইন ক্লাস না বাইরে প্রাইভেট পড়তা? এটা কিভাবে ওই সময়? কলেজ লাইফে যেটা হয়েছে ওই টাইমে অনলাইন এডুকেশনটা আসতেছিল একটু করে, 21 সালে শুরু হইতেছিল। তো ওই টাইমে প্রথম দিকে আসলে এই অ্যাডটেক এগুলো কিছু চিনতাম না। আমি এই বেঁচে পড়তাম, টিচাররা পড়াই তো এই জায়গায় বেঁচে পড়তাম, ফিজিক্স কেমিস্ট্রি ওগুলা করতাম না। আর অ্যাডটেক শুরু হয়ে যখন মানে আমরা যখন সেকেন্ড ইয়ারের শেষের দিকে এইচএসসি পরীক্ষা দিব, তখন দেখতেছি সবাই অনলাইনে ক্লাস করতেছে। ওই টাইমে আসলে অ্যাডটেকে আসা।
তো এই টাইমে কোর্স টোর্স কিনে ক্লাস করছি। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি আগে যদি এডটেকের সাথে পরিচিত হইতাম তাহলে হয়তো আমি বেশি সময় পাইতাম এই এডটেকে ক্লাস করে and বেশি কিছু শিখতে পারতাম। এটাই আমি মন থেকে বললাম, আসলেই বলছি। এডটেকে যখন একটা টিচার পড়ায় তখন উনি চিন্তা করে আমার সামনে 1 লাখ স্টুডেন্ট আছে, বা বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে থেকে স্টুডেন্ট আমার ক্লাস দেখবে। ওই স্টুডেন্ট ব্যাকবেঞ্চার হইতে পারে, টপার হইতে পারে, তো উনি সবার কথা চিন্তা করে কিন্তু পড়ে। পুরো লেকচারটা একদম টপ কোয়ালিটি যারা আছে ওই টিচারদেরই তো ক্লাস থেকে, তাই না? তো ওইখানে যে ভ্যালুটা পাওয়া যায় আপনি অফলাইনে সবসময় ওই লেভেলের টিচার পাবেন না। অফলাইনে টিচার দেখবেন, অ্যানালাইসিস করবে আমার এই ব্যাচের যে স্টুডেন্ট আছে ওরা ব্যাকবেঞ্চার নাকি টপার, ওই ক্যাটাগরির লেকচার। রাইট, আমি পার্সোনালি এটা অ্যাকনোলেজ করি, কারণ অ্যাজ আমি অনলাইনেও পড়াই অফলাইনেও পড়াই, দুই জায়গায় পড়াই। আমি অফলাইন মোহাম্মদপুরেও রিসেন্টলি অফলাইনে পড়ানো শুরু করছি। আমার যেটা মাঝে মাঝে মনে হয় যে আমি যখন অনলাইনে ক্লাসটা নিই তখন আমাকে চিন্তা করতে হয় যে সারা বাংলাদেশের 1 লাখ স্টুডেন্ট, সে কথা বললাম, বা আমার কোর্সের যে 10,000 স্টুডেন্ট আছে, সেই 10,000 স্টুডেন্ট বিভিন্ন জায়গার স্টুডেন্ট। তারা কেউ আছে অল্প পড়ে শিখতে চায়, কেউ আছে ডিটেলস শিখতে চায়। তো আমাকে ওই টপটা মাথায় রেখে লেকচারটা দিতে হয়। মানে অনলাইনে আমি যত অনলাইনে ক্লাস নেওয়ার আগে আপনার একটা প্রেশার নিতে হয় যে না আমি অনলাইনে ক্লাস নিতেছি। আমার এখনো পর্যন্ত আমি মানে এটা স্টুডেন্ট আসলে দেখে না। আমি একনোলেজ করবো, তোমার মনে হয় এরকম হয়, স্টুডেন্ট যে জিনিসটা দেখে না সেটা হচ্ছে যে আমাদের একটা ক্লাসের আগে কতটুকু পরিশ্রম করতে হয়। আমি গতকালকে আমি বাসায় আসি রাত 9টায়। অফলাইন মোহাম্মদপুর থেকে ক্লাস নিয়ে আমি বাসায় আসি রাত 9টায়। বাসায় এসে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আমি বসি আমার আজকের ক্লাসের স্লাইড বানানোর জন্য। আমি যে এখন তোমার সাথে পডকাস্ট করছি এটা শেষ করে আমার রাতে ক্লাস আছে। তো আমি জানি যে আমার পরের দিন হয়তো পডকাস্টে দেরি হতে পারে, সো ক্লাসের আগে আমার ক্লাসের স্লাইডটা রেডি করে রাখতে হবে। আমি আজকে ঘাস ফুরিং পড়াবো, সো আমার ঘাস ফুরিং এর স্লাইডটা রেডি করে রাখতে হবে। তো আমি রাতের ওই সারাদিন কষ্ট করে এসে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে আমি স্লাইডটা বানাতে বসলাম। আবার মাথার মধ্যে টিকটিক করছে আমার রাত 12টার মধ্যে আমার ঘুমাতে যেতে হবে। তো এই যে 2 ঘন্টার মাঝখানে আমি ক্লাসের স্লাইডটা রেডি করলাম, রেডি করে তারপরে আমি ঘুমাতে গেলাম। যেটা আমার সকালবেলা উঠে আবার সেই স্লাইডটা নিয়ে বসছি, কারণ স্লাইডটা আমি পুরোপুরি শেষ করতে পারিনি। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আমার লাইফটাকে একটু রুটিনে আনার চেষ্টা করতেছি। এটা আবার আরেক গল্প যে কিছুদিন আগে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো তখন ডাক্তার একদম স্ট্রিক্টলি বলে দিল যে এভাবে বলছে বয়স কিন্তু বাড়তেছে, ঠিক আছে, নাও আই এম 29, ঠিক আছে, 29 বছর বয়স হয়ে গেছে, ঠিক আছে, আপনারা তো 40-এর কাতারে দেখছেন একটা। তো বয়স বাড়তেছে অ্যান্ড লাইফটাকে শেপ করতে হবে। সো আমার ছোটবেলা এখনো মনে পড়ে আব্বু আম্মু বলতো যে এখনো তো বয়স 30 হয় নাই, বুঝো না, 30 হোক তারপরে বুঝবা, রাত যাইগো না, ঠিক মতো খাওয়া দাওয়া করো। এখন রিয়েলাইজ করি আমার আম্মু মারা যাওয়ার আগ পর্যন্ত এই কথাটা বলতো, 2021 সালের মধ্যে কথাটা বলছে, শুভ্র তোর যে লাইফ, এই লাইফ কিন্তু তোরা সাফার করাবে, অলওয়েজ বলতাম আমার এই কথাটা। এখন আমি রিয়েলাইজ করি যে কেন বলতো কথাটা, কারণ আগে একটা সময় ছিল কিন্তু রাতের পর রাত জাগতাম, কিছু মনে হইতো না, শরীরে লাগতো না। এখন রাত জাগতে পারি না, রাত জাগলে পরে মনে হয় যে আর শরীরে ইচ্ছা না, খুব কষ্ট হয়ে যায়। কারণ আমাদের হিউম্যান বডি এটাও তো একটা কাইন্ড অফ মেশিনের মতো চিন্তা করতে পারি। একটা মেশিন তো কন্টিনিউয়াস কাজ করতে পারে না। এখন তুমি যদি প্রত্যেকটা মেশিনে কিন্তু একটা ম্যানুয়াল দেওয়া থাকে, প্রত্যেকটা ডিভাইসের মধ্যে ম্যানুয়াল দেওয়া থাকে, এইভাবে এই ডিভাইসটাকে অপারেট করতে হবে। এখন তুমি যদি উল্টাপাল্টা করে মেশিনকে ইউজ করো তাহলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, সে তো তার লাইফ স্প্যান কমবে, রাইট? তো আমরা তো ওটাই করছি, বা আমি তো পার্সোনালি ওটাই করছি। তো ডাক্তার বললো যে ঘুম ঠিক করতে হবে, আপনার ঘুম ঠিক করতে হবে। এবং ওই ডাক্তারের কথাও আমার খুব ভালো লাগছে, স্যারও খুব মজা করে বলছেন যে আসলে আমরাও পেশেন্টদেরকে বলি ঠিক মতো ঘুমাইতে হবে, কিন্তু আমরা নিজেরাও সেটা মেনটেন করি না, কিন্তু মেনটেন করতে হবে। তো আমি এটা একটা আমার লাইফের একটা রুলস বানাই নিছি, সেটা হচ্ছে যে আই থিঙ্ক যারা ভিডিওটা দেখতেছে, ছোট ভাইয়া পুরা বা বড়ও যদি কেউ ভিডিওটা দেখেন, আমাদের ঘুমটাকে ঠিক করা খুব দরকার। মানে আমি এটা একদম স্ট্রিক্টলি একটা রুলস বানাই ফেলছি যে আমি 12:30 থেকে 1টার মাঝখানে আমি বিছানায় যাবো এবং ঘুমায় যাবো। অ্যান্ড এই যে লাস্ট 1 মাস ধরে আমি প্র্যাকটিসটা করতেছি, আলহামদুলিল্লাহ এখন আমার ঘুমটা একটা সুন্দর লিমিটে চলে আসছে, যে আমার অটোমেটিক আমার 1টা-1:30টার মধ্যে ঘুম চলে আসে। ফজরের সময় অটোমেটিক ঘুম ভেঙে যায়, যেহেতু ফজরের নামাজ পড়ি। ফজরের নামাজ পড়ার পর একটু ঘুম দিয়ে আমি সকাল 9টার মাঝখানে আমি আমার বিছানাটা ছাড়ি। এবং এখন যেটা হয়ে গেছে, সকাল 9টার পরে আর মানে বিছানায় থাকতে ইচ্ছা করে না, মনে হয় যে আর অটোমেটিক এটা রুটিনে চলে আসে। সো রুটিন করাটা খুব ইজি, বাট সেটার জন্য প্রথম থেকে একটু বডিকে একটু ফোর্স করতে হয়। এটা আমি মনে করি স্টুডেন্টের দরকার। মানে এখন যখন আমি আমার নিজের লাইফটাকে, টাইমটাকে ঠিক করতে পারছি, ঘুমের স্লিপ সাইকেলটাকে ঠিক করতে পারছি, এখন আমি রিয়েলাইজ করি যে আসলে ঘুমটা রাতের জন্য আল্লাহ এভাবেই দুনিয়াটাকে তৈরি করছেন। আল্লাহ তো বলেই দিচ্ছেন যে দিনকে সৃষ্টি করেছেন কাজের জন্য, রাতকে হচ্ছে। তো আমাদের রাতে তো আমাদের বিশ্রাম করতে হবে, রাত তো আসলে কাজের জন্য না। তো আমি মনে করি যে এটা প্রত্যেকটা স্টুডেন্টেরই উচিত এই স্লিপ সাইকেলটা ঠিক করা। তো দেখুন আমরা যে টপিক নিয়ে কথা বলতেছিলাম,
যে তুমি যেটা বললা একটু আগে যে অনলাইন ক্লাস, তো আমাদের এই যে আমাদের প্রত্যেকটা ক্লাসের আগে কিন্তু এই 2-3 ঘন্টা একটা স্টাডি কিন্তু আমাদের করতে হয়, পড়াশোনা কিন্তু করতে হয়। এটা হয়তো স্টুডেন্ট এই জিনিসটা দেখে না। অফলাইনে কিন্তু অল্প কিছুই লাগে না। স্টাডি করেও ক্লাসে দাঁড়ায় যাওয়া যায়। অল্প স্টাডিও লাগে না। না, আমার একটা অভ্যাস হচ্ছে আমি না পড়ে কখনো ক্লাসে যাই না, এটা আমার অভ্যাস। আমার 10 মিনিট হলো, মানে অফলাইনে গেলে 10 মিনিট হলো আমার বইয়ের পাতে একটু উল্টায় দেখা লাগে, অথবা মোবাইলটা বের করে একটু দেখতে হয় যে পিডিএফটা আছে কি কি পড়াবো। এটা আমার একটা অভ্যাস ছোটবেলা থেকে। আমি যখন থেকে পড়াই, যখন আমি 2019 সালে আমি যখন উদ্ভাসে ক্লাস নিতাম, উদ্ভাসী টিচার ছিলাম যখন আমি, তখন আমার এটা অভ্যাস ছিল যে আমি বাসে যাচ্ছি, বাসে যেতে আমি একটু আজকে কি কি পড়াবো দেখতাম, তাহলে আমার মানে মনের স্যাটিসফ্যাকশন কাজ করে না। বাট অনলাইনে ভাই এটা 10 মিনিটে হয় না, 2-3 ঘন্টা পড়তে হয়। তো অনলাইনটা ব্লেসিং। এবং তুমি যে কথাটা বললা, এটা আমি আমাদের স্টুডেন্টের কাছ থেকে এখনো পাই। স্টুডেন্টরা প্রায় বলে ভাই আপনাদের ক্লাসটা যদি একটু আগে পাইতাম, একটু আগে পাইলে হয়তো বা একটু ভালো হইতো। তো আসলে যখন থেকে পাইছে তখন থেকে কাজে লাগানো উচিত। আমরা মাঝে মাঝে মজা করে বলি এখন তো পাইছো এখন কাজে লাগাও, এটাও তো কাজে লাগাও না, খালি ওয়েস্ট করো টাইম। তো কলেজ লাইফ রেজন তোমার শেষ হইলো, কলেজ লাইফে তুমি এইচএসসি পরীক্ষা দিলা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বললা গোল্ডেন এ প্লাস ছিল তোমার। অ্যাডমিশন, তুমি এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছো, অ্যান্ড বাংলাদেশের একটা প্রচলিত ধারণা আছে যে পাবলিকের চান্স না পাইলে জীবন শেষ, পাবলিকের না চান্স পাইলে আমার জীবনে কিছু হবে না, পাবলিকের পোলাপানেই চাকরি পায় না, প্রাইভেটে কি হবে। যদিও বাংলাদেশে অনেক স্বনামধন্য প্রাইভেট প্রতিষ্ঠান আছে, তারা অনেক ভালো করতেছে। আমি আসলে অনেক পাবলিক ইউনিভার্সিটি থেকে, এটা আপনিও জানেন, যারা বলে কিছু কিছু ক্ষেত্রে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি অনেক আগে। এটাই আমি লাস্টে বলতেছিলাম যে অনেক প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু সেই ক্লিশেটা ভেঙে দিচ্ছে যে প্রাইভেট মানেই খারাপ, ঠিক আছে, এটা নাই। তো প্রাইভেটেও কিন্তু মানে অনেক কম্পিটিটিভ জিনিস আছে, প্রাইভেট থেকেও ভালো করা যায়। আর প্রাইভেটের এনভায়রনমেন্ট কিছু কিছু ক্ষেত্রে আসলেই ভালো। ওকে, তো তুমি তোমার একটু জানিটা বলো যে কি কারণে পাবলিকে তুমি গেলা না, বা এই জিনিসটা আমার মনে হয় স্টুডেন্ট একটু জানা দরকার। অনেকে যে কেন আমি বলছি, কারণ এই যে সামনে 25 ব্যাচ তারা অ্যাডমিশন টেস্ট দিবে, 24 ব্যাচ অনেকে দিয়েছে, অনেকেই চান্স হয় নাই, তারা মনে করে তাদের লাইফটা শেষ। এই ক্ষেত্রে আমার মনে হয় এই কথাগুলো একটু স্টুডেন্টদের একটু দরকার, যে আসলে পাবলিকে চান্স না পাইলে কি লাইফ শেষ। সো বেসিক্যালি আমি যে দ্বারায় চলতেছিলাম এইচএসসি টাইম যে রেজাল্ট করছে, বেসিক্যালি আমার পাবলিকে পড়ার মতো আমার ওই ক্যাপাবিলিটি আছে অবভিয়াসলি। সো সবাই চিন্তা করে যে ভাই আপনি এখন পড়াই দিয়েছেন, এত স্টুডেন্ট পড়াই দিয়েছেন, আপনার এত স্টুডেন্ট, আপনি এত ভালো পড়াইতেছেন, আপনি কেন পাবলিকে পড়তেছেন না, আপনি কেন প্রাইভেটে? ব্রো আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করবো। অনেকেই মনে করে যারা এর থেকে ক্যারিয়ার করতে চায় যে যদি আমার একটা মানে একটা সিল না থাকে, প্রাইভেট মেডিকেল, প্রাইভেট ভার্সিটি, বুয়েট, তাহলে আমি হয়তো এর থেকে কিছু করতে পারবো না। ওই জিনিসটা হয়তো অনেকেই ভাঙছে, বাট আমার ক্ষেত্রে হয়তো আমি বিশেষ করে এটারে ভালোভাবে হাইলাইট করতে পারছি যে টিচারের ক্ষেত্রে ওর ব্যাকগ্রাউন্ড কি, কোন ইউনিভার্সিটিতে পড়ে, এটা কখনো ম্যাটার করে না। স্টুডেন্ট দেখে কোন টিচারের কাছে বুঝতেছে, কে ভালো পড়াইতেছে, কার পড়াটা সে বুঝতেছে। এইটাই একটা জিনিস মনে হয়, ক্লাস 9-10 বা এইচএসসি লেভেলের এই পড়াশোনা যেটা, ওইটা পড়াইতে গেলে আসলে যে আমার বুয়েটে পড়তে হবে, ঢাকা ইউনিভার্সিটি পড়তে হবে, ওইটা আসলে লাগে না। ওই জ্ঞানটুকু যারা এই জিনিসটাই এইচএসসি বা এসএসসি পার্টটা ভালো মতো পার করে আসছে, ওর ওই পড়ানোর মতো জ্ঞানটা আছে, স্বাভাবিক। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছে ভাই, আমি এইচএসসি দিছি, দেওয়ার পরে অবভিয়াসলি এডমিশনের জন্য কোচিং করতে হবে, সিরিয়াস হইতে হবে। তো ওই টাইমে আসলে আমার তো হচ্ছে সবাই উদ্ভাসে ভর্তি অফলাইনে, উদ্ভাসে ভর্তি হলে ওই টাইমে 22,000 টাকা লাগতো। আমি ভাই টিউশনে পড়াইছি, টিউশনে পড়াইলে জীবনে টাকা জমায় রাখা যায়। আমরা যেইভাবে পড়াইছি মাসে 15,000, আমাদের সময় বলতো যে কাঁচা টাকা আসলে হাতে রাখা যায় না, আমাদেরও সেম অবস্থায় ছিল। আমরা যখন আমিও একসময় উদ্ভাসে ক্লাস নিতাম, তারপর তো 10 মিনিট স্কুলে লম্বা একটা সময় পড়িয়েছি। তো দেখা যেত টাকা কামাই করছে অনেক, কিন্তু আসলে ওই টাকা সেভিংস বা হাতে রাখা যায় না। সো আমার কাছে টাকা নেই, আমি উদ্ভাসে কেমনে ভর্তি হবো? আমার টাকা নাই, আমি ফ্যামিলি থেকেও পাই নাই, বা ফ্যামিলি থেকে দেওয়ার মতো অবস্থা নাই ভাই। তো আমি উদ্ভাসে ভর্তি দিতে পারিনি। যেহেতু আমার ফ্রেন্ড সার্কেলের সবাই উদ্ভাসে পড়তেছে, সবাই যাইতেছে একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে আছে, এক্সাম দিতেছে, পড়তেছে, এই চ্যাপ্টার পড়াইতেছে, এক্সাম দিতেছে, ওইটা থেকে তো আমি বের হয়ে চলে আসছি, আমি ভর্তি দিতে পারিনি। তখন আমি চিন্তা করলাম আমি তো ভর্তি দিতে পারি নাই, ঠিক আছে, আমি যদি এখন বেস্টেজ খুলি, টাকার জন্যই তো ভর্তি দিতে পারি না, তো ঘুরে ফিরে আমার টাকা লাগবে, আমি বেচ খুলি, বেঞ্চ যদি দিই, এখানে 50 জনকে পড়াইতে পারবো, 50 জনকে পড়াইলে কত আসবে? 50,000 আসবে। তাও তো এই পজিশনে যেতে সময় লাগবে। প্রাইভেট পড়াইলে মাসে 20-25 হাজারের উপরে ইনকাম করার মতো ক্যাপাবিলিটি নেই সিলেট থেকে। তখন আমি আপনাদেরকে দেখতেছি, ওই টাইমে হচ্ছে আপনার সাদাব ভাইরা আছে, আপনি আছেন, অবিদা আছে, তারপর আরো অনেক টিচার ছিল, অপার ভাইরা ছিল। আমি দেখতাম যে ওনারা তো ক্লাস নিতেছে,
ব্যাচ স্টুডেন্ট পড়াইতেছে, অনেক স্টুডেন্ট, তারপর আরো অনেক অ্যাডটেক ছিল। তখন মনে হলো যে না, আমি তাইলে ক্লাস, আমি এইটাই চিন্তা করছি যে অফলাইনে যদি পড়াই এবং আমি যদি এই জায়গায় বেস্ট টিচার হই, সর্বোচ্চ একটা ব্যাচে 100 জন পড়াইতে হবে, দিনে 5টা ব্যাচ পড়াইলে 500 জন পড়াইতে হবে। তা আমি থিঙ্ক করছি আমার এমন জায়গায় আসতে হবে যে জায়গায় আমি কোনো স্টুডেন্ট লিমিট থাকবে না, চাইলে 10 লাখ স্টুডেন্ট একসাথে পড়াইতে হবে। এটার জন্য আমি বেছে নিয়েছি যে আমি অনলাইনে আসবো। তো ফার্স্টে ইউটিউবে ক্লাস দেওয়া শুরু করি। তো ক্লাস দিছি, দেওয়া যখন স্টার্ট করি, মানে আপনি চিন্তা করেন আমি অনলাইনে ক্লাস দিতেছি ইউটিউবে, ওই টাইমে স্টুডেন্ট আমার ক্লাস দেখতেছে 2-3 হাজার দেখতেছে। প্রথমে 150 এরকম দেখতো, তো আস্তে আস্তে 15 দিন পরে এরকম 1-2 হাজার ভিউ হইতেছে। সার্চ করে আমি আগে দেখতাম ফার্স্ট ইউটিউবে যে আসলে আমি এই চ্যাপ্টারটা সার্চ দিতেছি, তো সার্চ লিখলেই দেখায় যে আসলে কোনটা বেশি সার্চ করতেছে, ওইটা অ্যানালাইসিস করে আমি টাইটেল দিতাম যাতে ও যদি সার্চ করে যাতে আমার ক্লাসটাই আসে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, তো ওইটা কইরা স্টুডেন্ট আমার ক্লাস দেখতেছে, ক্লাস দেখে বলছে ভাই চ্যাপ্টার 5 দেন, চ্যাপ্টার 4 দেন, চ্যাপ্টার 7 দেন, ভাই আপনি তো সেরা ক্লাস নিতেছেন। তখন চিন্তা করেন আপনি একটা ক্লাস শেয়ার করছেন চ্যাপ্টার 3, স্টুডেন্ট আপনার কাছে চ্যাপ্টার 5 আবার চাইতেছে, আপনি এটি না দিয়ে আরো ভালো লাগবে, তখন আরো দিতে ইচ্ছা করবে। তখন আমি আমার পড়ালেখা ভুলে গেছি। ওকে, আমি স্টুডেন্টরা চাইতেছে আমি ক্লাস দিব, আমি ক্লাস দিতেছি ওদেরকে। সো আমি এই এর থেকে এতটা সময় দিছি, অ্যাডমিশন টাইমে এটা স্টুডেন্ট যতই ভালো হোক, ও যদি অ্যাডমিশন টাইমে ঠিক মতো সময় না দেয় জীবনে চান্স পাবে। একদম ভালো মানে হচ্ছে একদম গড গিফটেড একদম সেরা ভালো হোক, ও অ্যাডমিশন টাইমে বেসিক না একদম স্ট্যান্ডার্ড টাইমে কিন্তু সময় দিতে হবে। ওই সময়টা আমি দিতে পারিনি, মানে অ্যাডমিশন টাইমে মনে করেন আমি দিনে 1 ঘন্টাও পড়িনি। তো এজন্য মনে করেন আমি যে ইউনিভার্সিটি গুলাতে চান্স, আমি অনেক স্বপ্ন ছিল বুয়েটে পড়ার, তো আমার হয় নাই, যেহেতু আমি পড়তেই পারি না। আমি এর থেকে ওই জায়গায় সময় দিচ্ছি। আমি এইটা চিন্তা করছি যেহেতু আমি আমার অ্যাডমিশন লাইফ স্যাক্রিফাইস করছি, আমার একটা পার্ট, আমার নিজের পড়াশোনার যে টার্গেটটা ছিল যে আমি এই ইউনিভার্সিটিতে পড়বো, এটা যখন স্যাক্রিফাইস করছি, যেহেতু আমি এর জন্য স্যাক্রিফাইস করছি, ওটাই আমি ভালো করে এর থেকে আমি এমন পজিশন করব যেটা আমার ওই জিনিসটারে মুছে দিবে। মানে এটা হয়তো এখন অনেকটা হইতেছে, ইনশাল্লাহ সামনেও হবে, যে আসলে স্টুডেন্ট আমার ক্লাস দেখতেছে, এজ এ টিচার হিসেবে ওরা আমার মাইনে নিয়েছে। আমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসি, কোন ইউনিভার্সিটি থেকে পড়তেছি, এটা ম্যাটার করতেছে না। অবভিয়াসলি আমি যখন ছিলাম বা আজকের আগ পর্যন্ত, আজকে বলতে এই বছরের আগ পর্যন্ত বেশিরভাগই সবসময় যে কোনো প্রতিষ্ঠান টিচার নিলে দেখবো কোন ইউনিভার্সিটিতে পড়তেছে। এটা আমি কখনো করিনি, কারণ আমি জানি একটা টিচারের কাছে স্টুডেন্ট কখন পড়বে, যখন টিচার ওই স্টুডেন্টে বুঝাইতে হবে। অনেক ভালো স্টুডেন্ট আছে, সে নিজে বুঝে অন্যরা বুঝিতে পারে না, তখন তো এটা হবে না। তো এইরকমই হয়েছে। তো বেশিরভাগ মূলত এর থেকে আমি অনলাইনে ক্লাস নেওয়া এটা বেশি করে ফেলছি, বেশি করে আমার অ্যাডমিশনে আর সিরিয়াস ভাবে পড়তে পারিনি, এই জন্য আমার অ্যাডমিশনটা হয়নি। তো এই জন্য অ্যাডমিশনে ভালো জায়গায় চান্স পাই নাই, বাট পাইছি, অনেক পাবলিকে পাইছি। তুমি বলছিলে সাস্টেও তোমার সিএল আসছিল, সাবজেক্ট মন মতো হয়নি। ওকে, এজন্য আমি 1 বছর গ্যাপ দিছি। গ্যাপ মানে কি, যে আমি সেকেন্ড টাইম দিব এটা মনে মনে, বাট ওই সেকেন্ড টাইমও ঘুরে ফিরে হয় নাই, তখন এর থেকে আরো বড় হইতেছে, আমি ওই জায়গায় সময় দিছি। তো ঘুরে ফিরে এই টাইমটাতে এর থেকে যেহেতু কোর্স করা শুরু করে ফেলছি, স্টুডেন্ট দেখতেছে একটা টাকা চলে আসছে, তো স্মার্ট বোর্ড কিনছি। তো টাকা চলে আসায় যখন আমার এরকম হয়েছে যে আমি তো সিএসসি পড়বো, এটা আমার ড্রিম ছিল, আমি যে ইউনিভার্সিটিতে পড়ি সিএসসি পড়বো। তো পাবলিকে সেকেন্ড টাইমে দিছি। আমি আমার প্রিপারেশন তখন মোটামুটি ভালোই নিয়েছিলাম, বাট কোনো একটা কারণে ঝামেলা করে ফেলছি, আমি সিএসসি পাইনি। ভালো সাবজেক্ট পাইছি, সিএসসি পাই নাই। সিএসসি না পাওয়াতে আমি অস্টে এক্সাম দিয়েছি। আমি দেখছি যে প্রাইভেটের মধ্যে কোনটা ভালো আছে, ব্রাক এনএসইউ অনেকগুলোই আছে, বাট ওইগুলার একরকম, ব্রাক এনএসইউ ওইগুলাকে এক চোখে দেখে সবাই, আর অস্টে আসলেই ডিফারেন্ট চোখে দেখে। অস্টে আর একটু স্ট্যান্ডার্ড ভাবেই দেখো যে এটা শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, বাট এর ট্রিপলি কিন্তু অনেক ভালো। আমার সিএসসি ড্রিম ছিল, অস্টে চান্স পেয়েছি, সিএসসিতে ভর্তি হয়ে গেছি। প্রায় 8-8.5 লাখ টাকা লাগে পুরো সেমিস্টার, তো 1 লাখ টাকা প্রতি সেমিস্টার হতো, আমি ভর্তি হয়ে গেছি। ওই টাইমে আমার টাকা ছিল, আমি এর থেকে এখন আমার ভালো ইনকাম হইতেছিল। বাট আমার এই আগে যে বছর মনে করেন আমি গ্যাপ দিছি, উদ্বাসে ভর্তি দিতে পারি নাই, আমি ওই টাইমে অ্যাডমিশন পিরিয়ড এর থেকে সময় দিয়ে হারাইছি। ওই টাইমে যদি আবার চাইতাম আমি প্রাইভেটে পড়তে পারতাম না, ওই টাইমে আমার টাকা নাই, টাকা ছিল না। আমি 1 বছর গ্যাপ দিছি, টাকা ইনকাম করছি, দেন ভর্তি হয়েছি। তো আমি কিন্তু এখন আরো হয়তো 1 বছর সামনে টাকার কথা ছিল, 1 বছর পিছিয়ে আছি, ওইটি সমস্যা নাই, ডাজন্ট ম্যাটার। বাট আমি যেটার জন্য স্যাক্রিফাইস করছি আমার এই একাডেমিক লাইফটা, ওই জায়গায় আশা করি আমি ভালো করতেছি, সামনে আমি আরো চেষ্টা করবো। ওকে, তার মানে হচ্ছে আমার যেসব স্টুডেন্টরা মনে করে যে আসলে পাবলিকই লাইফের সব, এটা আসলে ট্রু না ভাই। আমি আপনার একটা জিনিস বলি,
আমাদের এই কোম্পানিতে যে ভিডিওগ্রাফার আছে, কথার কথা, বা যে ভিডিও এডিটর আছে, ওরা একটা ট্রেইলার এডিটের জন্য 5,000 টাকা দেওয়া লাগে, বা 6-7,000, এমনকি 10,000ও দেওয়া লাগে 3-4 মিনিটের ট্রেইলার হলে। ও 2 মিনিটের একটা ভিডিও একদিন এডিট করতে পারবে, ও একদিনে কামাইতেছে 5,000। যদি 5,000ও নেয় তাহলে ও ভাই মাসে 1.5 লাখ টাকা কামাইতেছে। এটা ভিডিও এডিটর, ওর পড়ালেখা লাগে, ও ক্লাস 10 পাস করলেই হইতেছে। স্কিল যদি থাকে, টাকা ইনকাম করা ম্যাটার না, স্কিল থাকতে হবে, নেটওয়ার্কিং থাকতে হবে, যে তুমি স্কিল আছে ওই স্কিলটারে দেখাইতে হবে যাতে মানুষ তোমার দিয়ে কাজ করে। এন্ড দ্য প্রসেস শুড বি দ্য অনেস্ট। হ্যাঁ, অনেস্ট হইতে হবে অবভিয়াসলি। আর শুধুমাত্র যে পড়ালেখা কইরেই যে আমি সাকসেসফুল হব এটা না, পড়ালেখা ছাড়াও সাকসেসফুল হওয়া যায়। অনেক ভালো স্কোপ আছে। এই ফ্রিল্যান্সিংটাই তো অনেক বড় একটা ব্যাপার। অনেকেই কিন্তু ওই ভালো জায়গায় আছে, ওর একাডেমিক লাইফ ভালো না। আর আমরা আসলে বাংলাদেশের সিস্টেমটা এরকম হয়ে গেছে যে আমরা একটা স্টুডেন্টের জাজ করি, ওর একটা মানুষের জাজ করি ওর একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি। অনেক বাইরের দেশে এটা জাজ করে না, কিন্তু স্কিল দিয়ে জাজ করা উচিত। একটা স্টুডেন্ট ও পড়ালেখায় ভালো না হইতে পারে, ভালো খেলা পারে, ওইটা ওর স্কিল। আছে না বাংলাদেশের প্লেয়ার আছে না, ন্যাশনাল টিমে খেলতেছে, সবাই কি ভালো পড়ালেখা মানে একাডেমিক লাইফ ভালো না? তারপরে চিন্তা কেন, আমি কি কখনো দেখবো যে বর্তমানে বাংলাদেশে যে প্লেয়ার আছে আপনার তামিম ইকবাল, খেলাই দেখবো, স্কিলটা ম্যাটার করে। আমি পড়ালেখা পারি না, সমস্যা নাই, আমি এই সাধারণ পোস্টার ডিজাইনই শিখি, এই গ্রাফিক্স ডিজাইন, মানে হচ্ছে আমি যেই কাজটাই করি সেটা আমি ভালোভাবে করি। যেইটাই মানে তুমি যেই সেক্টরই ভালো হো, তো অবভিয়াসলি প্রত্যেকটা মানুষের আলাদা একটা জনরাতে আলাদা একটা বিশেষ জায়গায় তোর স্কিল থাকে, তো ওই জায়গায় ও বেস্ট হয়ে গেছে। আর ডাক্তার ইঞ্জিনিয়ার তো সবাই তো হওয়ার দরকার নাই, সবাই যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হয় তাহলে আমরা ভিডিও কে বানাবে, ভিডিও এডিট কে করবে, ভিডিও কথা বললে এই জন্যই আমি এটা বললাম। ঠিক আছে, সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হলে তো আমরা এই প্রফেশনাল লোক পাবো না। আমি নিজের দেখা আছে, আমার পডকাস্ট শুট করতেছেন, এটা এডিট কে করতে আপনাদের করা লাগবে, সেই সময় তো আমার নাই। আপনি চিন্তা করেন, আপনার এই ভিডিও যারা শুট করতেছে তাদের মাসে ইনকাম হচ্ছে কমলে 2 লাখ জন প্রতি, আরো বেশি হইতে পারে। তো আমি আমার নিজের চোখে দেখা এরকম এক্সাম্পল আছে, ছেলেগুলা মানে ছোট মানে ওরা ছোট ছিল ওই সময়, ওরা ভিডিও এডিট করতো, ভিডিও করতো, এন্ড এখন তারা খুব ভালো ভালো জায়গায় আছে, এন্ড তারা কোম্পানি রান করতেছে। ক্যান ইউ ইমাজিন? তাদের মান্থলি ইনকাম 6-7 লাখ টাকার উপরে। আপনি চিন্তা করেন, পড়াশোনা কইরা আপনি হাইয়েস্ট ভালো একটা চাকরি পান বাংলাদেশে, হাইয়েস্ট স্যালারি হবে 1 লাখের উপরে না। আপনি যদি টাকারেও একটা ভ্যালু দেন তাও কিন্তু, বাট পড়ালেখার তো আলাদা মর্যাদা আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার তো আমাদের লাগবে, সার্টেন ডিগ্রি অর্জন করতে হবে। তুমি যেই স্কিলই করো এটার পাশাপাশি পড়াশোনাটাকে চালিয়ে যাওয়া উচিত। পড়াশোনার বাইরে কিন্তু ভাই কিছু নেই। এন্ড অফ দ্য ডে একটা সৎ মানুষ হইতে হবে, এটা সব থেকে বড় জিনিস। কারণ ডিগ্রি তো জাস্ট একটা পেপার, আর সেই পেপারের একটা মার্ক বা একটা ভ্যালু, আর কিছু না। বাট মোরাল ভ্যালুটা তো মানুষের নিজের মধ্যে, নিজের মনের মধ্যে, রাইট? নিজের মধ্যে। তুমি যেটা বললা যে আঙ্কেল কিন্তু খুব বেশি একটা পড়াশোনা করার সুযোগ পান নাই, তো উনার যে মোরাল যে ভ্যালুটা ছিল, যা কিছু পড়ালেখা করতে হবে। রেদওয়ান যদি ওই সময় তার ফ্যামিলির টাকা জোগাড় করার জন্য কোনো একটা চাকরিতে চলে যেত, রেদওয়ান কিন্তু আজকে রেদওয়ানকে কিন্তু স্টুডেন্টরা পেতো না, বা আমরা পেতাম না। তার যে মোরাল যে ভ্যালুটা, যা কিছু আমার ছেলেকে পড়াশোনা করাইতে হবে। হ্যাঁ, এমনকি ভাই আমি যখন বুয়েটে চান্স পাইনি, আমি তো আসলে এর থেকেই সময় দিতেছি, বা আমি 2 মাস ক্লাস নিতেছি। আপনি জানেন যে অনলাইনে যদি কেউ ঠিকমতো সময় দেয় এই এড থেকে, পড়ার বাইরের কিছু করতে পারবে না। তো আমার নিজের পড়াশোনাটা ঠিকমতো করতে হবে না, বুয়েটা হয় নাই। তো আব্বা অনেকভাবে চাইছিল যে, আমি যখন আব্বারে বুঝাইছিলাম যে বুয়েটা আসলে স্পেশাল কিছু, এই জায়গায় ভালো স্টুডেন্টরা পড়ে, বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো স্টুডেন্টরা বুয়েটা যায়। উনি দৌড়েই নিয়েছিল যে আমি ভালো স্টুডেন্ট, আমি বুয়েটা পাবো। উনি আমার ওইভাবে ফোর্স করেছিল যে পড়ো। বাট ওই টাইমটাতে একটু ডিস্ট্রাক্ট হয়ে গেছে আমি এডটেকের জন্য। উনি অনেক কষ্ট হয়েছে যে বুয়েটে চান্স পাই না। বাট এখন আমি যে পজিশনে আছি বা যেভাবে আছি এখন, আর ওইটার জন্য আমি এই জিনিসটা একটু আসতে যাচ্ছিলাম যে তুমি যতটুকু বললা খুব স্ট্রাগল করা লাগছে, তোমার ঘাস কাটা লাগছে, ধানের সময় ধানের কাজ করা লাগছে, এটাও বললা যে কপি বাদে দিয়ে পড়া লাগছে, বাতাসে নিভে যাচ্ছিল। তো এটুক থেকে আমরা একটা ম্যাপিং করতে পারি যে হ্যাঁ রেদওয়ান, তোমার কলেজ লাইফ পর্যন্ত ভালো একটা ক্রাইসিস লাইফে দেখতে হয়েছে। এখন তো আলহামদুলিল্লাহ আঙ্কেল আন্টির সেই ক্রাইসিসটা নাই। তারা এখন কি ফিল করে তোমার এখন রেদওয়ানকে দেখে তাদের ফিলিংসটা কেমন? হ্যাঁ, অবভিয়াসলি আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা টাইম যখন আপনি স্টুডেন্ট ছিলেন ক্লাস 10, আপনি দেখতেছেন ঈদে আপনার আম্মা বা আপনার বাবা 4 বছর আগে যে
লুঙ্গি কিনছে, যে শার্ট কিনছে, বা 4 বছর আগে যে কাপড় কিনছে, ওইটা পরে ঈদ করতেছে। And আপনারা ট্রাই করতেছে একটা ভালো ভালো কিছু কিছু দেওয়ার দেওয়ার জন্য। আপনি ক্লাস 10-এও যদি থাকেন, ওই বয়সটা যদি থাকে, আপনি যদি ভালো মনের মানুষ হন, আপনার একবার হইলেও আসবে যে না, আমার মা বাপরা আমি কিছু দিই। তো যখন আপনি পারবেন না, অন্য কেউ হয়তো দিতেছে, ওইটা আপনার কাছে খারাপ লাগবে। আর আপনি চিন্তা করেন, আপনার নিজের টাকায় আপনি যদি একটা লুঙ্গি কিনেও আপনার বাবারে দেন, আপনার বাবা কতটা খুশি হবে। এবং আপনি যে দিতেছেন ওই মুমেন্টটা একটু চিন্তা করেন। এখন আমার ওই রকমই লাগে যে একটা টাইমে আমি পারিনি আমার মা বাবার কিছু দিতে, ওনারাই আমার জন্য করছে। এখন আমি যে দিতে পারতেছি, বা আমি চাইলে একটা ঈদে, আমি এখন যদি চাই যে আমার আম্মা একটা শপিং মলে ঢুকছে, যেইটার দিকে তাকাবে ওইটা উনি কিনুক, কোনো সমস্যা নাই। তো এই জিনিসটার, এই পজিশনটা যে ক্রিয়েট করতে পারছি, তো এই জিনিসটাই সবচেয়ে বেশি ভালো লাগে। এন্ড অবভিয়াসলি আমার আব্বা আম্মা ওনারাও স্যাটিসফাইড আছেন, যেহেতু শুধু যে আমি যেহেতু টাকা থাকতেছি, ওনারা আমার সাথে থাকতেছেন না, বাট আমার টাকা পয়সা এভরিথিং বেশিরভাগই আমার আব্বার অ্যাকাউন্টে আছে। তো আব্বা ওনার নিজের মতো ইউজ করতে পারতেছে। এন্ড অবভিয়াসলি আমি এই পজিশনে আসাতে সমাজে উনি আমার বাবা, তো অবভিয়াসলি আগে যেরকম মানুষ দেখতো তার চেয়ে ভালো চোখে দেখে, ভালো সম্মান দেয়। আমি এইটাই চাই, এটাই আমার চাওয়া ছিল সবসময়। তো আমার আব্বা আম্মা অনেক ভালো আছে, আল্লাহর রহমতে অনেক বেশি স্যাটিসফাইড। আমার আব্বা আম্মা আমার এই জায়গায় আনতে যতটা সাপোর্ট করছে, ওটার ভ্যালু তো আমি জীবনেও দিতে পারবো না, বাট আমার গায়ে যতদিন রক্ত আছে আমি চেষ্টা করব যে আমার বাবা আমার সুখী রাখতে। এটাই ভাই। আর লাইফে এই ফ্যামিলি সবকিছু, ঘুরে ফিরে ফ্যামিলি। এর ব্যাপারে আমরা অনেক সময় যেটা করি, আমরা ফ্যামিলিকে অনেক সময় গুরুত্ব দিই না। ফ্যামিলি এমন একটা জিনিস, মানে একটা মানুষ সারাদিন কাজ করে এসে বাসায় যদি পিস না পায়, শান্তি না পায়, তার কিন্তু পৃথিবীর সকল ধন দৌলত ব্যর্থ, কোনো কাজে লাগে না। কিন্তু সেটা ঘরের শান্তি একটা বড় শান্তি। ঘরে যদি একটা পিস থাকে, সেই মানুষটা কিন্তু বাইরেও খুব শান্তিপূর্ণভাবে কিন্তু তার জীবনযাপনটা করতে পারবে। অ্যান্ড ফ্যামিলিকে গুরুত্ব দেওয়াটা খুব দরকার। বিশেষ করে যে বাবা মার যে ব্যাপারটা, বাবা মা সবসময় সন্তানের ভালো চায়। আমি নিজে, এমন কোনো বাবা মা নাই ভাই পৃথিবীতে যে সন্তানের ভালো চায়। চিন্তা করি আমি জিনিসটা এখন একটু রিয়েলাইজ করতে পারি। বাবা হিসাবে হয়তো আমার সময়টা খুব কম। আমি আজ 9 মাস যাবত বাবা হয়েছে, আমার মেয়েটার বয়স মাত্র 9 মাস। বাট আমি এইটুকু সময়ের মধ্যে রিয়েলাইজ করতে পারি যে আসলে সন্তান জিনিসটা অন্যরকম। খুব যে বেশি দিন হয়েছে আমি বাবা হয়েছি তা কিন্তু না। বাট যখন আমি জানতে পারলাম যে মাই ওয়াইফ শি ইজ এক্সপেক্টিং এ বেবি, বা আমার বাবু হবে, তখন থেকে আমার মধ্যে একটা অন্যরকম একটা চেঞ্জ তৈরি হয়েছে। এবং এখন যখন দেখি যে আমার ওয়াইফকে যখন আমি দেখি যে সে রাত জাগতেছে, বাবু রাতে উঠে পড়তেছে, কান্নাকাটি করতেছে, সেই বাবুকে ঘুম পাড়াচ্ছে, মাঝে মাঝে আমারও ঘুম থেকে উঠে যাওয়া লাগে, কান্নাকাটি করতেছে। বা যখন দেখা যায় যে ও একটু অসুস্থ হয়, তখন মানে ওর বিশেষ করে মায়ের যে কষ্টটা, মা যে কষ্টটা করে একটা বাচ্চাকে বড় করার জন্য, এই 9 মাসের এই টাইমটার মধ্যে আমি দেখে এখন রিয়েলাইজ করতে পারতেছে আমাকে বড় করতে মায়ের না জানি কি কষ্ট হয়েছে। এবং আমাদের বাবা মা এই কথাটা সবসময় বলতেন যে নিজে বাবা হলে তখন বুঝতে পারবি যে আসলে কষ্টটা কেমন। তো আমি এখন এই জিনিসটা একটু রিয়েলাইজ করতে পারি যে বাবা মা যেই স্যাক্রিফাইসটা করে আসলে ওইটার সাথে কোনো কিছু তুলনা হয় না। এন্ড আমি এটাও ফিল করি যে মায়েদের কষ্টটা আসলে বাবার থেকে অনেক বেশি। আমি রিয়েলাইজ করি, এখন আমি নিজেকে দিয়ে রিয়েলাইজ করি যে একটা মা হওয়ার কারণে তার লাইফে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সে তার ইউনিভার্সিটি যেতে পারতেছে না লাস্ট 6 মাস ধরে, বা তার বেশি সময় ধরে ইউনিভার্সিটি যেতে পারতেছে না। সে আমার বাবু যখন 6 মাস পর্যন্ত বয়স ছিল, তাকে জাস্ট ডাক্তারের কাছে আর টিকা দেওয়ার জন্য নিয়ে যাওয়া লাগতো। তার থেকে বেশি সময় কিন্তু তাকে আমরা বাইরে একটা বের করি দেই। কেন বের করি নেই? ঠিক আছে, 6 মাস হওয়ার আগ পর্যন্ত আমরা একটু সেফলি তাকে একটু বড় করার চেষ্টা করছি। বাট আমি তো আমার নিজের কাজকর্ম বাইরে করেই গেছি, আমি তো আমার নিজের যা করার আমি করেই গেছি সবকিছু। আমার লাইফে কিন্তু খুব আহামরি চেঞ্জ আসে নাই, কিন্তু একটা মহিলার লাইফে মা হওয়ার পর কিন্তু অনেক চেঞ্জ চলে আসে। এবং মাই পৃথিবীর সবচেয়ে বড় স্যাক্রিফাইস করে, অনেক স্যাক্রিফাইস করে মা। এবং এই জিনিসটা আসলে আমরা অনেকে অ্যাকনোলেজ করতে চাই। এবং আমি জিনিসটা আরো বেশি দেখছি আমার ছোট খালাকে দেখে। আমার ছোট খালার যে বাবুটা, ওর বয়স হচ্ছে এখন 6 বছর। তো ওর বেড়ে ওঠা আমার নিজের চোখের সামনে দেখা। তো আমি সেই সময় থেকে দেখছি যে ওর জ্বর আসছে, সারা রাত আমার খালা জেগে আছে ওর সাথে। তো ওই সময় থেকে আমি একটু জিনিসটা দেখছি। এখন নিজে যখন মেয়ে হয়েছে তখন আমি জিনিসটা ভালো রিয়েলাইজ করতে পারি যে মা যে কতটা স্যাক্রিফাইস করে। এটা আমরা অনেক সময় দেখে যে আমরা পুরুষ মানুষ অনেক সময় জিনিসটা অ্যাকনোলেজ করতে চাই না, স্বীকার করতে চাই না যে মহিলা তো গড়েই থাকে। এবং এই যে কিছুদিন আগে যখন ভূমিকম্প হইলো, এই তো বেশি দিন এই লাস্ট ফ্রাইডেতে যখন ভূমিকম্প হইলো, তখন মানে আমার বাবু ছিল তার চাচার কোলে।
অ্যান্ড আমি তার চাচার করে দিয়ে ওর আম্মুর কাছে গেছিল, ওর আম্মু একটা কাজ করতেছিল, বা আমরা বারান্দায় ছিলাম। তো ভূমিকম্পটা যখন শুরু হয়েছে, ওর আম্মুর প্রথম কথা ছিল বাবু কোথায়, বাবু কোথায়। আমি তো বলে না বাবু ঠিকঠাকই আছে, ঠিক জায়গায় আছে। তা আমি ওর পাশে দাঁড়াইছি, যেহেতু মানে খুবই খারাপ একটা সিচুয়েশন ছিল এই ভূমিকম্পের সময়। তো ওর প্রথম কোশ্চেন ছিল যে বাবু কোথায়। তো এই জিনিসটা আসলে আনপ্যারালাল। আমাদের মনে হয় সন্তানের কিছু হইলে ভাই ঘুরে ফিরে মা কেমনে জানি এটা জানি না যায় আপনি উনি ওনার ভেতরেই একটা অনুভূতি চলে আসবে যে না আসলেই কোন একটা আমি মনে করি যেসব ছেলে মেয়েরা মোটিভেশন পায় না লাইফে কিছু করার, আমার তো মনে হয় তার থেকে সব থেকে বেস্ট মোটিভেশন হতে পারে তার বাবা মা। তার বাবা মা যেটুকু করে গেছে এটা সব থেকে বেস্ট মোটিভেশন হতে পারে, রাইট? অ্যান্ড আমি মানে আমার গল্পটাও তোমার সাথে মানে হয়তো সেম স্টোরি মিলবে না, বাট আমার লাইফের অনেক কিছু স্যাক্রিফাইস করার পিছনে একটা মেইন রিজন ছিল কিন্তু আমার আম্মুর ওই সময় অসুস্থতা, আমার আম্মুর চিকিৎসা। এই গল্পটা আমার হয়তো আমার স্টুডেন্টরা অনেকেই জানে, নতুন স্টুডেন্টরা হয়তো বা জানে না যে আমি কেন আমার নিজের মেডিকেল পড়াশোনাটা শেষ পর্যন্ত আমি আমার কন্টিনিউ কেন করতে পারি না। এর পিছনে অনেক বড় একটা লম্বা গল্প। বাট তোমার মতোই যে আমি আমার মায়ের চিকিৎসার জন্য আমি মানে আমার অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগছে। আর আমি এখন পিছনে ফিরে যখন তাকাই তখন আমার মনে হয় যে হ্যাঁ হতে পারে যে আমি ওই সময় পড়াশোনা করলে আমার গ্র্যাজুয়েশনটা হয়ে যেত না, আমার আগে ডাক্তার লাগতো, কিন্তু আমি আমার মাকে তো শেষ পর্যন্ত চিকিৎসা করাতে পারতাম না। আমি আমার মায়ের লাস্ট টাইম পর্যন্ত আমি তাকে চিকিৎসা করাতে পারছি, এটা আমার কাছে মনে হয় আমার সব থেকে আমার বড় শান্তির জায়গা। অ্যান্ড ফ্যামিলি, আমরা যে ফ্যামিলিকে গুরুত্ব দিই না, আসলে যার বাবা মা আছে আমি এটা মনে করি সে আসলে গরিব না। আর যার বাবা মা নাই তার কাছে মনে হয় যে তার সবকিছু থাকার পর, আমি যখন আমার নিজের বাসাটায় আসি তখন আমার চিন্তা হয় যে আমার এখন অনেক কিছুই আছে কিন্তু আমার বাবা মা নাই। আমার বাবা তো অনেক আগেই মারা গেছে, আমার মা হয়তো এই জিনিসটা দেখে যেতে পারলো না। আমার ভালো টাইমটা আমার মা দেখে যেতে না। আমার মা তো 2021 সালে তিনি মারা যান, ক্যান্সারে মারা যান। তো আমার মাঝে মাঝে মনে হয় যে আমার মা আমার ভালো টাইমটা দেখে যেতে পারলো না। এটা আমার লাইফের সব থেকে বড় কষ্টের একটা জিনিস। এবং আমি আমার যে সকল স্টুডেন্টদের বাবা মা বেঁচে আছে তাদেরকে আমি বলবো এটা যে যা খুশি হোক বাবা মা যতদিন বেঁচে আছে তাদের জন্য হলেও করো, ট্রাই করো যে তাদেরকে ভালো কিছু একটা দিয়ে যাওয়ার জন্য। এজন্য আমার কাছে মনে হয় যে তুমি একজন মানে সন্তান হিসেবে তুমি সার্থক, কারণ তুমি তোমার বাবা মার জন্য এখন করতে পারছো। বাবা মা তোমার ভালো টাইমটা দেখতে পারতেছে। আমার বাবা আমার মা কেউ কিন্তু তার ছেলের ভালো টাইমটা কিন্তু দেখে যেতে পারে নাই, আমার মা পারে নাই, আমার বাবা তো অনেক আগেই মারা গেছে। তো এই জন্য আমি মনে করি যে বাবা মার জন্য প্রত্যেকটা সন্তানের করা উচিত। এবং আমার মনে হয় যারা পড়াশোনা করতে চায় না বা লাইফে কোনো গোল খুঁজে পায় না, তার লাইফে একটাই গোল হইতে পারে যে আমি আমার বাবা মার জন্য করবো, বাবা মাকে আমি খুশি করবো। এর থেকে বড় কিছু হইতে পারে না, এর থেকে বড় পাওয়ার কিছু হইতে পারে না। যার নাই সেই জিনিসটা ভালো রিয়েলাইজ করতে পারে যে আসলে এটা কতটা কষ্টের। ঠিক আছে, তুলে ধরেন আমরা অনেক গল্প করলাম অ্যান্ড আমাদের স্টুডিওতে এসে এই সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তুমি অনেক ব্যস্ত, কারণ আসলে এডটেক বা যারা টিচিং লাইনে থাকে তাদের ব্যস্ত লাইফ কতটুকু সেটা আসলে আমিও একটু হলো রিয়েলাইজ করতে পারি। ঠিক আছে, অনলাইন অফলাইন মিলে রিয়েলাইজ করতে পারি, তারপর তুমি সময়টা দিলা। এটা আসলে আমার অনেক বেশি ভালো লাগছে। আপনার সাথে আমার এই প্রথমবারই ডিরেক্ট পডকাস্টে দেখা। তো আমরা ইনশাল্লাহ স্টুডেন্টদের জন্য আরো গল্প করবো, ইনশাল্লাহ আমাদের আরো সামনে আরো দেখা হবে। এন্ড আজকে আমি এই জন্য আমাদের আলোচনাটা একদম পড়াশোনা থেকে একদম বাইরে রাখার চেষ্টা করছি যে এটা করো এটা করো পড়াশোনা। আমি ভাবলাম যে এমন কিছু নিয়ে কথা বলি যেটা আসলে স্টুডেন্টরা জানে না, লাইফের গল্প। না আমি আসলে এই পডকাস্টটা ভালো হয়েছে, মানে আমি আসলে মন খুলে বলতে পারছি না। আমি যাই দেখবেন হচ্ছে একদম সব বই দিচ্ছে না, এটা খুবই দরকার। তো থ্যাংক ইউ। অ্যান্ড আমার অডিয়েন্স, প্রিয় ভাইয়া পুরা বা বড় যারা দেখছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এতক্ষণ সময় ধরে আমাদের এই কথোপকথনগুলো শোনার জন্য। পাশাপাশি রেদওয়ানকে ধন্যবাদ জানাই এখানে এসে সময় দেওয়ার জন্য। অ্যান্ড আমাদের এই চেষ্টাগুলো হচ্ছে আমাদের লাইফের স্টোরিগুলো শোনানোর মাধ্যমে আপনাদের লাইফে কিছুটা ইম্প্যাক্ট ফেলা, কিছুটা ভালো ইম্প্যাক্ট ফেলা। স্টুডেন্টের জন্য সেম, যে তারা যাতে তাদের লাইফের গোলটাকে বের করতে পারে। একটা মানুষের লাইফের গল্প এক এক রকম, অ্যান্ড সেই গল্পগুলোর মাঝখান থেকে যদি আমরা আমাদের নিজেদের একটা গল্প তৈরি করতে পারি, নিজেদের লাইফের গোলটাকে সেট করতে পারি, ক্ষতি কি? রাইট? সো ইনশাল্লাহ আবার কোনো একটা পডকাস্টে আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।